চলো শুরু করা যাক। আজকে প্রথম আমরা একটা থিওরেম দিয়ে জিনিসটা শুরু করব। থিওরেম 3.11। এখানে কি বলছে, ধরো লেট জি বি এ ডিসকানেক্টেড গ্রাফ। জি বি এ ডিসকানেক্টেড গ্রাফ। আচ্ছা, না ডিসকানেক্টেড না বলে লেট জি বি এ গ্রাফ। ওকে, দেন জি ইজ disconnected if and only if V can be written as V1 union V2, where V1 intersection V2 is empty and no vertex, and there is no edge between, and there is no edge, sorry, no edge uh, between any vertex of V1 and any vertex of V2. মানে V1 আর V2 এমন ভাবে আলাদা হয়ে যাবে যাতে V1 এর কোনো ভার্টেক্সের সঙ্গে V2 এর কোনো ভার্টেক্সের মধ্যে কোনো এজ থাকবে না। মানে ব্যাপারটা অনেকটা এরকম হয়ে যাচ্ছে যে V1 নিজে একটা গ্রাফ তৈরি করছে, V2 আলাদা নিজে একটা গ্রাফ তৈরি করছে, মানে দুটো আলাদা আলাদা গ্রাফের মানে ব্যাপারটা ইয়ে হয়ে যাচ্ছে, ইউনিয়ন টাইপের হয়ে যাচ্ছে। তো এটা ডিসকানেক্টেড হলে হবে। ঠিক আছে, তো এটা প্রুফ দেখা যাক। প্রুফগুলো আমি একটু ডিটেলসে করব না, কারণ তোমরা বুঝতেই পারছো প্রুফ ইজ নট, গ্রাফ থিওরি থেকে এইভাবে তোমাদের প্রুফ আই থিঙ্ক আসবে না, এটা বোঝার সাবজেক্ট। তো এখানে বেশি এক্সারসাইজ রিলেটেড কোশ্চেন গুলোই থাকবে। তাহলে দেখো, আমরা প্রথমে ধরে নেব যে লেট ভি ইকুয়ালস টু V1 ইউনিয়ন V2, মানে এদের মধ্যে কোনো সাজ দ্যাট এদের মধ্যে কোনো এজ নেই, মানে V1 এর কোনো ভার্টেক্স আর V2 এর কোনো ভার্টেক্সের মধ্যে কোনো এজ নেই। তাহলে আমাদেরকে দেখাতে হবে যে জি ইজ ডিসকানেক্টেড। ডিসকানেক্টেড মানে কি? জি ইজ ডিসকানেক্টেড, তার মানে দেখো আমি যদি এখান থেকে একটা V1 নিই আর এখান থেকে যদি আমি V2 নিই, সো লেট V1 belongs to V1 and V2 belongs to V2, then there is no path between, আচ্ছা তো পাথ বলতে পারো বা ওয়াক বলতে পারো, যে কোনো একটা বলতে পারো, বিটুইন V1 and V2। এদের মধ্যে কোনো এজ তো নেই, এটা আমরা জানি, কিন্তু কোনো এও থাকবে না, কি বলে, ওয়াকও থাকবে না। কারণ যদি ধরো V1 আর V2 এর মধ্যে যদি একটা ওয়াক থাকে, সাপোজ এটা ধরো V1, এটা ধরো V2, যদি এর মধ্যে ধরো ওয়াক থাকে এরকম এরকম, ধরো এরকম যদি একটা ওয়াক থাকে, তাহলে একটা টাইম পরে এমন আমি একটা এজ তো পাবো, যে এজটা ধরো একদম যেটা লাস্ট ভার্টেক্স, এর পরের ভার্টেক্সটাই যদি তোমার এইখানে চলে আসে, V2 তে চলে আসে, তাহলে তার এদের দুটোর মাঝে তো একটা এজ থাকবে। কিন্তু এখানে বলা আছে যে V1 আর V2 এর মধ্যে কোনো এজ নেই, বুঝতে পেরেছো? সুতরাং একটা যদি পাথ থাকে তাহলে আমি একটা এজও পেয়ে যাব, মানে এমন দুটো ভার্টেক্স পাবো, একটা V1 এ থাকবে একটা V2 তে থাকবে, যাদের মধ্যে এজ পেয়ে যাব। সো সেটা আমার কন্ট্রাডিক্ট করে যাবে, সুতরাং কোনো পাথও থাকবে না V1 আর V2 এর মধ্যে, সুতরাং এটা ডিসজয়েন্ট হয়ে যাচ্ছে। দেয়ারফর অতএব জি ইজ ডিসকানেক্টেড। বোঝা গেল? এবার যদি তুমি ডিসকানেক্টেড ধরে নাও, ডিসকানেক্টেড মানে কি,
ডিসকানেক্টেড ধরে নিয়ে তোমাকে V1 আর V2 বের করতে হবে। তাহলে কিভাবে তুমি করবে সেটাও কনভার্সলি এটা এটা একটু দেখে নাও। লেট জি বি ডিসকানেক্টেড। আচ্ছা, এবার তাহলে আমরা কি করব, তাহলে আমরা করব যে লেট বি বিলংস টু ভি। তাহলে যে কোনো একটা ভার্টেক্স তুমি নিয়ে নাও, নিয়ে এবার একটা বেসিক্যালি আমরা যেটা করছি যে ভি কে ঘিরে যে কম্পোনেন্টটা আছে, সেইটা আমরা ওইভাবেও লিখতে পারি, যে কম্পোনেন্টটাকে আমরা এইভাবে লিখতে পারি যে কনসিডার দ্য সেট, আচ্ছা, ইউ বিলংস টু ভি such that there is a path, পাথ না বলে পাথও বলতে পারো বা ওয়াক বলতে পারো, হ্যাঁ, বিটুইন ইউ অ্যান্ড ভি। তাহলে ইউ বা ভি থেকে ইউ পর্যন্ত বা ইউ থেকে ভি পর্যন্ত যে কোনো একটা ধরতে পারো যে একটা ওয়াক আছে। এইরকম মানে ভি থেকে যা যেখানে যেখানে যাওয়া সম্ভব সেই সমস্ত সেট এলিমেন্টকে নিয়ে আমি একটা সেট বানাচ্ছি, সেটার নাম দিলাম V1। বোঝা গেল? ভি থেকে তুমি যেখানে যেতে পারো, এখানে যেতে পারো, এখানে যেতে পারো, এখানে যেতে পারো, মানে তাহলে যে যে সেটে যাওয়া যাবে সেই সেটটাকে আমি নাম দিচ্ছি V1। এবার যথারীতি ভি থেকে তুমি সবার কাছে যেতে পারবে না, কারণ ডিসকানেক্টেড। যদি ভি থেকে তুমি সবার কাছে যেতে পারো তাহলে তো কানেক্টেড হয়ে যাবে, হ্যাঁ, অ্যাজ জি ইজ ডিসকানেক্টেড, যেহেতু এটা ডিসকানেক্টেড সেহেতু V1টা নট ইকুয়ালস টু ভি। ঠিক, তাহলে আমরা V2টাকে ধরবো V মাইনাস V1। তাহলে V1 বাদে যেটুকু পড়ে থাকলো সেটা আমি V2 নাম দিলাম। ঠিক, তাহলে দেখতেই পাচ্ছ যে V1 ইউনিয়ন V2 is B and V1 intersection V2। এবার আমাদেরকে দেখাতে হবে যে need to show that no there is no edge between vertex of V1 and V2। মানে V1 আর V2 এর মধ্যে যে কোনো ভার্টেক্স যদি তুমি দুটো নিয়ে নাও তাদের মধ্যে কোনো এজ থাকবে না, এটা আমাকে দেখাতে হবে। ঠিক আছে, তো এবার ভাবো যে যদি থাকতো, সাপোজ লেট এখানে ধরো আমি অলরেডি ভিটা চয়েস করে নিচ্ছি, ভিটা তো ভি ছাড়া আমাকে অন্য কিছু লিখতে হবে। আচ্ছা, লেট V1 বিলংস টু V1 অ্যান্ড V2 বিলংস টু V2। তাহলে আমাকে দেখাতে হবে এদের মধ্যে কোনো এস থাকা সম্ভব নয়। যদি থাকে তাহলে সমস্যা কি হবে দেখো, যদি থাকে তাহলে কি সমস্যা হবে দেখো, অলরেডি V1টা কোথায় আছে, V1 এর মধ্যে আছে, আর যেহেতু V1টা V1 এর মধ্যে আছে তাহলে বাই ডেফিনেশন ভি থেকে একটা পাথ আছে, কার সঙ্গে, V1 এর সঙ্গে। তাহলে যেহেতু ভি আর V1 দুটোই V1 এর মধ্যে আছে তাহলে ভি থেকে V1 এর মধ্যে একটা পাথ আছে। আচ্ছা, তুমি বলছো যে এদের মধ্যে যদি একটা এস থাকে তাহলে এদের মধ্যে একটা এস থাকবে ই, যেটা হচ্ছে V2 কে জয়েন করবে। তাহলে দেখো এই পাথ দিয়ে তার সঙ্গে এইটাকে যদি আমি কনক্যাটিনেট করে দিই, কনক্যাটিনেট মানে জুড়ে দেওয়া, হ্যাঁ, মানে জাস্ট পরপর বসিয়ে দেওয়া, এই যে ওয়ার্কটা বসালাম এটা ডাব্লু ধরো, তাহলে ডাব্লু কমা ই কমা V2, তাহলে এই যে পাথটা পাবো, ওয়ার্কটা পাবো, সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে তোমার ভি থেকে V2-র মধ্যে একটা ওয়ার্ক হয়ে যাবে। তাহলে তাহলে তুমি ভি থেকে V2 অবধি একটা ওয়ার্ক পেয়ে যাবে। তাহলে বাই ডেফিনেশন V2 তখন V1 এর এলিমেন্ট হয়ে যেত। বুঝতে পেরেছো? তাহলে ইফ there is a walk, if there is an edge between V1 and V2, then we can reach from V to V2. So by definition of V1,
সরি ক্যাপিটাল V1, V2 বিলং করছে V1 হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। বোঝা গেল? এই হচ্ছে মেন ব্যাপার। তাহলে এইটা এক্সপ্লেনেশন তোমাকে করতে হবে, যেহেতু V1টা V1 এর এলিমেন্ট, সো দেয়ার ইজ এ ওয়াক ফ্রম V2 V1, ঠিক? আবার V1 থেকে V2 এর মধ্যে একটা এজ আছে, তাহলে আমি কি করতে পারি, W, E, V2 একটা ওয়াক হয়ে যাবে V থেকে V2 তে। তো এই জিনিসটা জাস্ট তোমাকে লিখে লিখে দিতে হবে, তাহলে এই জিনিসটা এক্সপ্লেন হয়ে যাবে। সুতরাং সুতরাং আমরা কন্ট্রাডিকশন পেয়ে যাচ্ছি, তার মানে V1 আর V2 এর মধ্যে কোনো এজ নেই। সুতরাং এটা প্রুভ হয়ে গেল কনভার্সটা। তো এই ছিল আমাদের একটা থিওরেম। আচ্ছা, নেক্সট থিওরেম দেখো, এটা খুব ইন্টারেস্টিং থিওরেম, থিওরেম 3.1. কি বলছে যে let G be a graph such that, or in which only two odd vertices exist। মানে জি এর মধ্যে শুধুমাত্র দুটো অড ভার্টেক্স আছে, ঠিক আছে? দেন সো দ্যাট, আচ্ছা অড ভার্টেক্স দুটো নাম দিয়ে দাও, ইউ অ্যান্ড বি। দেন সো দ্যাট দেয়ার ইজ এ ওয়াক বিটুইন ইউ অ্যান্ড ভি। বোঝা গেল? যে যদি শুধুমাত্র দুটো অড ভার্টেক্স থাকে, তাহলে যদি সেই দুটো ভার্টেক্স যদি ইউ আর ভি হয়, তাহলে ইউ আর ভি এর মধ্যে একটা পাথ থাকবে। বোঝা গেল? পাথ বা ওয়াক যে কোনো একটা, কারণ দেখো পাথকে তুমি সবসময় ওয়াককে তুমি সবসময় পাথ বানাতে পারো, মানে যেগুলো রিপিট করছে সেগুলোকে মানে মুছে দিয়ে তুমি কিন্তু পাথ জেনারেট করতে পারো। দ্যাট ইজ খুবই সহজ, তাই না? ধরো তুমি এইভাবে যাচ্ছ, এরকম একটা পথ আছে, তো এইখান থেকে তুমি ডাইরেক্ট এখানে গিয়ে এখানে এইভাবে চলে গেলে, এই পোর্শনটা বাদ দিয়ে দিলে, যে পোর্শনটা রিপিট করছো তুমি এইভাবে গিয়ে আবার ধরো এইভাবে আসলে, তাহলে এই জায়গাটা আমি কেন যাবো, ডাইরেক্ট এখান থেকে যাবো আবার। বুঝতে পেরেছো? তো যে জায়গা রিপিট সেই জায়গাটা আমি মুছে দিতে পারি, বা একবারই যাব। তো ওয়াক থাকা মানেই পাথ এক্সিস্ট করবে। হ্যাঁ, সো এই ওয়াকটাকে তুমি পাথও লিখতে পারো, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, সো কোশ্চেন ওয়াক দিয়ে হোক পাথ দিয়ে হোক, ডাজন্ট ম্যাটার। এইটা আমি কিভাবে প্রুভ করব, দেখো আইডিয়াটা দেখো। দেখো ভাষাগুলো তো তুমি বই থেকে পেয়ে যাবে, সেটা বড় কথা নয়, জিনিসটা বোঝাটাই হচ্ছে মেন। আচ্ছা, তাহলে এক কাজ করো, আমরা যেটা করব যে এই যে ইউ যেটা আছে, ধরো এখানে ইউ লিখলাম। আচ্ছা, এবার ইউ এর কম্পোনেন্ট আমরা একটা তৈরি করব। আচ্ছা হ্যাঁ, ইউ এর একটা কম্পোনেন্ট দেখব। ধরো এই কম্পোনেন্টটা হচ্ছে সি ইউ, এটা হচ্ছে ইউ এর কম্পোনেন্ট। মানে কম্পোনেন্ট মানে এটা কি, যে ইউটা এর ভেতরে আছে এবং এটা কানেক্টেড, এই পুরো জিনিসটা কানেক্টেড। আচ্ছা, এর বাইরেও কিছু অংশ থাকতে পারে, মানে আমি ধরেই নিচ্ছি এটা তাহলে ডিসকানেক্টেড যদি সম্ভব হয়। আর যদি কানেক্টেড হয় তাহলে তো ইউ আর ভি এর মধ্যে পাথ থাকবেই একটা, এটা তোমরা অলরেডি জানো। তাহলে প্রথমে তুমি বলে দিলে যে লেট জি বি কানেক্টেড, দেন দেয়ার মাস্ট বি এ পাথ বিটুইন ইউ অ্যান্ড ভি। সো লেট আস সে দ্যাট জি মে নট বি কানেক্টেড। তাহলে ডিফারেন্ট কম্পোনেন্টস পেতে পারো। তো ইউ এর একটা ধরো কম্পোনেন্ট তুমি সি ইউ নিলে। এবার যদি দেখো যে ভিটা এর সিইউ এর ভেতরে আছে, তাহলে তো অবভিয়াসলি যেহেতু সিইউটা কানেক্টেড, তাহলে তার মধ্যে পাথ থাকবে। তো যদি তুমি ধরে নাও যে ভিটা এখানে নেই, ধরো ভিটা এখানে আছে, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখো। এইবার একটা জিনিস খেয়াল করো, যে এটা যেহেতু কম্পোনেন্ট, এটা নিজেই একটা গ্রাফ বা সাব গ্রাফ তুমি বলতে পারো। এই পোর্শনটা একটা
সাবগ্রাফ, ঠিক, এটাও একটা সাবগ্রাফ। এইবার মনে করো আমাদের যে থিওরি একটা আমরা পড়েছিলাম, সেইটা থিওরিটা কি বলছিল? থিওরিটা বলছিল যে সামেশন অফ ডিভি মানে ডিগ্রি সাম ইজ ইকুয়ালস টু 2 টাইমস নাম্বার অফ এজ ইন দ্য গ্রাফ। তাহলে এই যে থিওরিটা, এই থিওরিটা আমি আলাদা আলাদা এর উপরেও কাজ করবে, এর উপরেও আলাদা আলাদা কাজ করবে। আচ্ছা, এখানকার কনক্লুশন কি ছিল দেখো, তার মানে বুঝতে পারছি যে ডিগ্রি সাম হচ্ছে আমার ইভেন সংখ্যা, সব কটা ডিগ্রি যোগ করলে আমি ইভেন পাবো, এটা আমরা জানি। তার এবার দেখো যারা যারা অড ভার্টেক্স, অড ভার্টেক্সের ডিগ্রি হচ্ছে অড, তাহলে যদি অড ভার্টেক্স কটা থাকতে পারবে, বাকিগুলো যদি ইভেন ধরে নিই, ইভেনগুলো যোগফল তো ইভেন হবে, ঠিক। আর অড যদি অড সংখ্যক অড থাকে তাহলে যোগফল অড হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে অড ভার্টেক্সের সংখ্যা ইভেন। সো দিস ইমপ্লাই করছে যে নাম্বার অফ অড ভার্টিসেস ইন এনি গ্রাফ ইজ ইভেন। বোঝা গেল? প্রত্যেকটা গ্রাফে ইভেন সংখ্যক অড ভার্টেক্স থাকবে। তাহলে দেখো আমাদের বলে দিয়েছে যে এখানে এই জি এর মধ্যে মাত্র দুটো অড ভার্টেক্স আছে, একটা আমরা জানি ইউ এর ভেতরে আছে। তো এটা যেহেতু সাব গ্রাফ, এর মধ্যেও ইভেন সংখ্যক অড গ্রাফ থাকবে, এর মধ্যেও ইভেন সংখ্যক অড গ্রাফ থাকবে। তো যেহেতু ইউ এখানে আছে, ইউ ছাড়া আর একটাই মাত্র অড গ্রাফ অড ভার্টেক্স আছে ভি, তাহলে এই ভিটাকেও এর মধ্যেই থাকতে হবে, এর মধ্যে থাকলে চলবে না। বুঝতে পেরেছো? তাহলে যেহেতু অনলি দুটো অড ভার্টেক্স আছে, তারা একটাই কম্পোনেন্টের মধ্যে থাকবে, দুটো আলাদা আলাদা কম্পোনেন্টে থাকা চলবে না। বোঝা গেছে কি যায়নি? হুম, কেউ একটু কমেন্ট করো, এমনি মুখে বলো কিছু। আশিস, হ্যাঁ স্যার বলুন। হুম, বুঝলে কি বুঝলে বলুন না? স্যার। বুঝলে কি হ্যাঁ বুঝলে স্যার, না? এটা সবই বুঝলাম স্যার, গ্রাফ থিওরিটা কোনো ব্যাপার না, ঠিক আছে। হুম, হড় করে নিয়ে চলে যান, এটা একদম ইজি ইয়ে আছে। আচ্ছা ঠিক আছে, চলো হ্যাঁ তাহলে এটা এটা হয়ে গেল। আচ্ছা এবার দেখো, স্যার, সিলেবাসটা এত ভাস্ট না। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছো সিলেবাসটা তুমি। এত ভাস্ট, 15 দিন করে এক একটা আমরা হ্যাঁ 6-7 মাস লেগে যাচ্ছে। ঠিক ঠিক ঠিক। আচ্ছা দেখো এইখানে আমি 15 জাস্ট, দিনে যদি আমরা একটা পার্ট শেষ করি, হুম, তাহলে এগুলো একদম দ্রুত গতিতে চলুন, এখানে আচ্ছা বোঝার কিছু ঠিক নেই, এটা ঠিক, সবটাই ইজি আছে স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে জি বি এ সিম্পল গ্রাফ উইথ n vertices and m components, then G can have at most half into n minus m plus 1 edges। তাহলে এখানে ম্যাক্সিমাম কটা এজ থাকতে পারে সেইটা বলছে। তো এই প্রুফটা আমি তোমরা বই দেখে একদম হুবহু করে নিও। হ্যাঁ, এখানে আলাদা কিছু করার নেই আমার। হ্যাঁ, তো যার ফলে এই প্রুফটা আমি আলাদা করে আর করছি না। বুঝতে পেরেছো? শুধু আমাকে এই রেজাল্টটা কিন্তু মাথায় রাখতে হবে যে এম খানা যদি কম্পোনেন্ট থাকে তাহলে এতগুলো এজের ম্যাক্সিমাম এজ হতে পারে সিম্পল গ্রাফ। তাহলে এখানে দুটো জিনিস খেয়াল রাখতে হবে, সিম্পল আর ম্যাক্সিমাম এজের সংখ্যা। ওকে, এর পরের থিওরেমটা কি বলছে দেখো, দারুণ থিওরেম এটা। এ কানেক্টেড গ্রাফ with n vertices has at least
n-1 এজেস। দেখো এর প্রুফটা তোমাদের বইয়ে যেটা করা আছে সেটা কিন্তু আমার ভুল মনে হয়েছে। হুম তো তোমাদের বইয়ের প্রুফটা করবে না তোমরা, কারণ এখানে একটা ভুল হচ্ছে এইটাই যে আমি বলে দিচ্ছি বইয়ের প্রুফটাকে কি করা হয়েছে, ইন্ডাকশন ওরা ইউজ করতে চেয়েছে। তো এখানে দেখো ইন্ডাকশন ইউজ করেছে কিভাবে, যে একটা এন সংখ্যক ধরে নিয়েছে যে n-1 সংখ্যক যদি ভার্টেক্স থাকে তাহলে রেজাল্টটা ট্রু। এবার n সংখ্যক ভার্টেক্স দিয়ে একটা গ্রাফ নেওয়া হয়েছে, কানেক্টেড গ্রাফ। তাহলে তার একটা ভার্টেক্স রিমুভ করে দেওয়ার পর হ্যাঁ যেটা পড়ে থাকলো তার উপরে থিওরেমটা ইউজ করেছে, কিন্তু তার উপরে থিওরেমটা ইউজ করতে গেলে আমার মানে যেটা একটা ভার্টেক্স রিমুভ করার পর বাকি যেটা পড়ে থাকলো সেইটাকে তো কানেক্টেড গ্রাফ হতে হবে, তাই না? তো সেইটা একটা ভার্টেক্স তুমি রিমুভ করে দিলে যে কানেক্টেড থেকে যাবে সেটা তো বলা যায় না। তাহলে আমি কি করে গ্যারান্টি দেব, কথাটা বোঝো, বুঝতে পেরেছো? তো সেই জন্যই এই প্রুফটা কিন্তু ভুলভাল। তো তার জন্য আমি একটা আলাদা প্রুফ তোমাদেরকে বলছি। হুম এটা বেশ ভালো প্রুফ। দেখো তাহলে আমাদেরকে দেখো এটা দেখাতে হবে যে এ কানেক্টেড গ্রাফ উইথ n ভার্টিসেস হ্যাজ অ্যাট লিস্ট n-1 এজেস, এই জিনিসটা হবে। তো দেখো যদি একটাই ভার্টেক্স থাকে, এনে তুমি কেস করে নিতে পারো, কেস হচ্ছে n এর ভ্যালু 1, তাহলে দেখো একটাই ভার্টেক্স, কোনো এজের কোনো গল্প নেই, তাহলে কানেক্টেড। হ্যাঁ কানেক্টেড, কোনো অসুবিধা নেই। আর n মানে n-1 মানে 0, দেখতে পাচ্ছ ম্যাচ করে যাচ্ছে, সো রেজাল্ট ইজ ওকে ফাইন। কেস টু n এর ভ্যালু 2, তার মানে দুটো ভার্টেক্সে দেখো হ্যাঁ এটাকে যদি কানেক্টেড করতে হয় আমার অ্যাটলিস্ট একটা এজ লাগবেই, ঠিক আছে? সো যদি আমি ধরে নিই যে ভার্টেক্সের সংখ্যা 2, তাহলে কানেক্টেড হতে গেলে অ্যাটলিস্ট একটা মানে 2-1 মিলে যাচ্ছে, এখানেও 2-1, তাহলে অ্যাটলিস্ট 1 এজ লাগবেই, ঠিক? তাহলে এখানেও আমার রেজাল্টটা হয়ে যাচ্ছে। 3 জন্য তুমি আলাদা করে দেখতে পারো, কেস 3, হ্যাঁ n=3। 3 জন্য আমরা কি বলতে পারি, 3 জন্য দেখো 3 জন্য কানেক্টেড করতে গেলে কি করতে হবে তোমাকে, দেখো একটা এজে চলছে না, তাহলে এবার তুমি যে কোনো আরেকটা এজ দাও কানেক্টেড হয়ে যাচ্ছে, সুতরাং এখানে 3-1 অ্যাটলিস্ট 2 এজ লাগছেই, তাহলে 3 জন্য আমার রেজাল্টটা কিন্তু সত্যি। তাহলে কেস 4 আমরা যেটা করব, n>4 এর জন্য আমরা প্রুফ করার চেষ্টা করব, ঠিক আছে? তো এবার আমরা ধরে নিলাম যে n>4 এর জন্য সমস্ত কানেক্টেড গ্রাফে এই রেজাল্টটা হোল্ড করছে না। সো let us assume that not all graphs with n>4 edge vertices has not all connected graphs has at least n-1 edges। ধরে নিলাম যে সবার এইরকম প্রপার্টি নেই, ঠিক? তাহলে যাদের যাদের নেই সেই সমস্ত গ্রাফগুলোর মধ্যে তাদের তো প্রত্যেকেরই অর্ডার তো আমার কি বলে ন্যাচারাল নাম্বার। তো আমি কি করব, তাদের মধ্যে সবচাইতে কম অর্ডারের একটা গ্রাফ আমি নেব। সো কনসিডার গ্রাফ with smallest order, সেই smallest orderটাকে আমি নিচ্ছি n, such that g has g is connected and has edges at most n-2,
তাহলে দেখো n-1 বলছিল অ্যাটলিস্ট, তো অ্যাটলিস্ট যদি মানে কমপক্ষে n-1 যদি না হয় তাহলে কি হবে, তার থেকে ছোট হবে। তার থেকে ছোট মানে কত হতে পারে, ম্যাক্সিমাম n-2। তাহলে আমি ধরে নিলাম যে আমি একটা জি গ্রুপ নিলাম যার অর্ডার হচ্ছে সবচেয়ে ছোট পসিবল n, যেখানে n এর ভ্যালুটা হচ্ছে 4 থেকে সমান বা বড়। তাদের মধ্যে সবচেয়ে ছোট অর্ডারের নিলাম যেটা কানেক্টেড, কিন্তু ওর নাম্বার অফ এজ কটা আছে, n-2 ম্যাক্সিমাম, তার থেকে কমও হতে পারে। বোঝা গেল? আমরা কিভাবে এবার কন্ট্রাডিকশনটা কিভাবে বের করব, কন্ট্রাডিকশনটা এইভাবে বের করব যে আমরা যদি স্মলেস্ট অর্ডারের একটা গ্রাফ থাকে তাহলে তার থেকেও একটা ছোট অর্ডারের গ্রাফ আমরা বের করব যেটা কানেক্টেড হবে এবং এই সেম প্রপার্টি মেনে চলবে। তাহলে এরকম করে স্মলেস্ট অর্ডার তুমি কিন্তু পাচ্ছ না, কারণ যেটাকে স্মলেস্ট ধরছো তার থেকেও তুমি ছোট বানাতে পারছো, তাহলে সেইটার থেকেও আবার ছোট করতে পারছো। এইভাবে তুমি করতে করতে মানে স্মলেস্ট তুমি তুলতেই পারছো না। যদি এরকম এক্সিস্ট করতো তাহলে একটা তো স্মলেস্ট থাকতোই, কারণ তুমি জানো যে 3 অবধি কমপ্লিট হয়ে গেছে, 3 অবধি তো সম্ভব নয়, ঠিক না? তাহলে কন্ট্রাডিকশন চলে আসবে, কারণ তুমি যদি কমাতে থাকো, কমাতে 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 একসময় 3-এ পৌঁছাবে, তাহলে বলবে 3-এ এই প্রপার্টিটা হোল্ড করে, কিন্তু 3-এ তো হোল্ড করে না আমরা জানি। তাহলে ওইটা হয়ে যাচ্ছে আমাদের কন্ট্রাডিকশন। তাহলে আমরা কি করব, এই জি থেকে আমাদের ক্লেম হচ্ছে, দেখো দিস জি হ্যাজ at least one vertex, one pendant vertex, pendant vertex, pendant vertex কাকে বলে, যার ডিগ্রি হচ্ছে 1। বুঝতে পেরেছো? তাহলে কানেক্টেড কিন্তু একটা ভার্টেক্স আছে যার ডিগ্রি 1। তাহলে দেখো এই রকম ধরো একটা ভার্টেক্স আছে আর এখানে ধরো একটা পেন্ডেন্ট ভার্টেক্স, তার মানে এই ভার্টেক্সের সঙ্গে এই বাকি গ্রাফটা এইরকম একটা এজ দ্বারা কানেক্টেড, মানে এখানে একটা ভার্টেক্স আছে ধরো, হ্যাঁ, এই পুরো জিনিসটা একটা ধরো কানেক্টেড আছে। এই ছবিটা ধরো আমি জাস্ট আঁকছি না, মানে জাস্ট গোল করে বোঝাচ্ছি, এর মধ্যে একটা গ্রাফ আছে। এটা পেন্ডেন্ট। এবার দেখো পেন্ডেন্ট ভার্টেক্সের সুবিধাটা কি, তুমি যদি এই পেন্ডেন্ট ভার্টেক্স এইটা আর এইটা যদি মুছে দাও তাহলে যে জিনিসটা পড়ে থাকবে সেটাও কিন্তু কানেক্টেডই থাকবে, কারণ পুরো জিনিসটা ধরো কানেক্টেড। হ্যাঁ, তাহলে এই পোর্শনটা তুমি যদি মুছে দাও তাহলে তো কানেক্টেডই থাকবে, তাই না? এইটা হচ্ছে পেন্ডেন্ট ভার্টেক্স না হলে তুমি এটা করতে পারো না। যেমন ধরো আমি যদি করি এইরকম একটা নিই, এইরকম ধরো একটা যদি আমি গ্রাফ নিই, তাহলে এখান থেকে যদি আমি এইটা মুছে দিই, এই ভার্টেক্সটা যদি আমি মুছে দিই তাহলে কি পাবো, তাহলে এইরকম একটা পেয়ে যাব না, এরকম পেয়ে যাব। তাহলে এটা দেখো ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। সুতরাং আমি কিন্তু বলতে পারছি না যে পেন্ডেন্ট ছাড়া অন্য কিছু রিমুভ করলে কানেক্টেডই থাকবে, এটা বলা যায় না, যার ফলে এই কেয়ারটা আমাদের দরকার। ঠিক আছে? সো আমরা এখানে দাবি করছি যে জি এর অ্যাটলিস্ট একটা তো পেন্ডেন্ট ভার্টেক্স পাবোই পাবো। আচ্ছা, তাহলে এইটা প্রুফ করার জন্য আমরা কি করব, দেখো এর প্রুফ, লেট জি ডাজ নট হ্যাভ, মানে কন্ট্রাডিকশন মেথডে এটাকে আবার প্রুফ করব। সো লেট জি ডাজ নট হ্যাভ এনি পেন্ডেন্ট ভার্টেক্স। তাহলে কি হবে, এর যদি কোনো পেন্ডেন্ট ভার্টেক্স না থাকে তাহলে বাকি যে ভার্টেক্স গুলো পড়ে আছে, মানে বাকি সমস্ত ভার্টেক্স গুলোর ডিগ্রি কি হবে, অ্যাটলিস্ট 2 হবে, কারণ ডিগ্রি 0 হতে পারে না, কারণ কানেক্টেড যেহেতু, তাহলে ডিগ্রি 0 হতে পারে না, কারণ ডিগ্রি 0 মানে তো আইসোলেটেড ভার্টেক্স কানেক্ট, ঠিক না? তাহলে ডি অফ বি ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2 ফর অল বি বিলংস টু জি। ওকে, আচ্ছা এইবার আমরা দেখো যে লেট নাম্বার অফ এজ ইকুয়ালস টু এম। তাহলে ধরে নেব যে এম সংখ্যক এজ আছে, আর আমরা জানি যে নাম্বার অফ ভার্টেক্স হচ্ছে এন। তাহলে ডিগ্রি সাম অফ দ্য অল দ্য ডিগ্রি দ্যাট ইজ কত হয়, 2 টাইমস দ্য নাম্বার অফ এজেস হয়, তাহলে 2m হয়। আচ্ছা, এবার প্রত্যেকটা ডিগ্রি ধরেছি আমি গ্রেটার দেন ইকুয়ালস টু 2, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 2 টাইমস কটা আছে টোটাল n, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 2m গ্রেটার দেন ইকুয়ালস টু 2n।
এটাকে ইমপ্লাই করছে যে এম এর ভ্যালু গ্রেটার দেন ইকুয়ালস টু এন হবে। তার মানে নাম্বার অফ এজ কত হবে, মিনিমাম এন সংখ্যক এজ হতেই হবে। কিন্তু আমি এখানে কি ধরেছি, আমার ধরা আছে যে এই গ্রাফে নাম্বার অফ এজ আছে অ্যাটমোস্ট এন মাইনাস টু, তাহলে হুইচ ইজ এন এর ভ্যালুটা এন মাইনাস টু, তাহলে নাম্বার অফ এজ দেখতে পাচ্ছি এন মাইনাস টু এর চেয়ে বড়, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। ঠিক, দিস ইজ এ কন্ট্রাডিকশন। তার মানে প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি কিন্তু 2 বা তার বেশি সম্ভব নয়। সুতরাং আমরা কিছু ভার্টেক্স থাকবে যাদের ডিগ্রি 2 এর থেকে কম, মানে 1 হবে। বোঝা গেল? তার মানে এবার দেখো প্রুফটা কিন্তু কমপ্লিট এখানেই। কারণ কি, যে তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি যে জিতে একটা পেন্ডেন্ট ভার্টেক্স থাকবেই, তাহলে সেই ভার্টেক্সটা আর তার সংলগ্ন যে এজটা আছে সেটাকে যদি তুমি রিমুভ করে দাও, রিমুভ করে দিলে যেটুকু পড়ে থাকবে সেইটাও কিন্তু কানেক্টেডই হবে, কানেক্টেড গ্রাফ হবে। কিন্তু যেহেতু এবার তাহলে সেটাও যেহেতু কানেক্টেড হবে এবং তার নাম্বার, তার একটা করে ভার্টেক্স কমলো, একটা করে এজ কমলো, তাহলে তাহলে সেই গ্রাফটার ক্ষেত্রেও কিন্তু আমার তার মানে ভার্টেক্স সংখ্যা যদি আমি এন ড্যাশ বলি, তাহলে তার এজ অ্যাটমোস্ট এন ড্যাশ মাইনাস টু হয়ে যাবে। সুতরাং সেটাও এই প্রপার্টিকে স্যাটিসফাই করছে। সুতরাং জিটাকে আমি যে স্মলেস্ট ধরেছিলাম সেটা কিন্তু কন্ট্রাডিক্ট করে গেল। বোঝা গেল? সো নাও লেট V be a pendant vertex. So G minus V is connected. হ্যাঁ, এটাকে ধরো G ড্যাশ, তাহলে V G ড্যাশ এর সংখ্যা কত হবে, n ড্যাশ সমান সমান ধরো n মাইনাস ওয়ান হবে, আর এর এজ সংখ্যা কত হবে, ই জি ড্যাশ হয়ে যাচ্ছে তোমার। আগে ছিল আমার n সংখ্যক অ্যাটমোস্ট ছিল আমার ছিল n মাইনাস টু ছিল, সেখান থেকে একটা কমে গেল, তাহলে n মাইনাস থ্রি অ্যাটমোস্ট মানে লেস দেন ইকুয়ালস টু হুইচ ইজ সমান সমান n ড্যাশ মাইনাস টু, কারণ n ড্যাশের ভ্যালু n মাইনাস ওয়ান। ঠিক, তার মানে therefore G has not smallest order. G has not smallest order with the property that G is connected and number of edge is at less than equals to n minus 2. So it is a contradiction. ঠিক, এইটা একদম খুব সুন্দর একটা প্রুফ। ঠিক আছে, আরো এর প্রুফ করা যায়। আর প্রুফ কিভাবে করা যায় দেখো, আমরা ইন্ডাকশন দিয়ে প্রুফটা যদি করি, একটু মডিফাই করতে হবে আমাদের প্রুফটাকে। হ্যাঁ, সেটা আমি জাস্ট আইডিয়াটা বলছি, অল্টারনেট আইডিয়া। চাপ নেই, আজকে ক্লাসটা আমরা 9:30 অবধি নেব, সুতরাং আই থিঙ্ক হয়ে যাবে। তো দেখো, যদি আমরা ইন্ডাকশন দিয়ে করি, যে ধরো এখানে এন অর্ডারের যদি একটা গ্রুপ হয় জি, হ্যাঁ, তাহলে কি হবে, তুমি ধরো এখান থেকে এজ রিমুভ করতে থাকো, জাস্ট এজ গুলো রিমুভ করছো, হ্যাঁ, ভার্টেক্সের সংখ্যা কিন্তু কমাচ্ছ না। তো এজ যদি দেখো রিমুভ করতে করতে একটা সময় তো আসবে, এটা ধরো কানেক্টেড আছে, কানেক্টেড দিয়ে শুরু করছো, এবার যদি কিপ রিমুভিং edges, then at some time G will have two components,
মানে ব্যাপারটা কি হচ্ছে দেখো, যদি ধরো আমি ধরো একটা 4, ধরো আমি 4টা ভার্টেক্সের একটা গ্রাফ নিলাম, ঠিক, এটা দেখতে পাচ্ছ কানেক্টেড। এখান থেকে তুমি যদি ভার্টেক্স এজ রিমুভ করতে থাকো, ধরো ধরো আমি এই এজটা রিমুভ করলাম, তারপরে এই এজটা রিমুভ করলাম, এখনো কিন্তু কানেক্টেডই আছে। আচ্ছা, আরো যদি আমি একটা রিমুভ করে, ধরো এইটাকেও রিমুভ করে দিলাম, হ্যাঁ, তখনও কানেক্টেড আছে। আবার যখন এইটাকে রিমুভ করে দিলাম, তারপরে কি হয়ে গেল, ডিসকানেক্টেড হয়ে গেল। তো এবং দুটো কম্পোনেন্ট আমি পেয়ে যাচ্ছি। তো একটা টাইম থাকবে যখন তুমি এজ রিমুভ করতে থাকবে, একটা টাইম থাকবে যখন দুটো কম্পোনেন্ট হয়ে যাবে, ঠিক। তাহলে এইটা করার পর ধরো সেইটা হয়ে গেল G1, তাহলে জি সমান লেখো G1 ইউনিয়ন G2, এর ধরো N1 ভার্টেক্স আর এর হচ্ছে N2 ভার্টেক্স। তাহলে এবার G1টাও কানেক্টেড, G2টাও কানেক্টেড, মানে দুটো কম্পোনেন্ট, মানে ওরা আলাদা আলাদা কানেক্টেড। তাহলে বাই ইন্ডাকশন, হ্যাঁ, G1 এর এজ কটা থাকবে, হ্যাঁ, তাহলে এজ অফ G1 ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু N1 minus 1, E of age 2 greater than equals to N2 minus 1। আর এদের যেহেতু ভার্টেক্স কোনো রিমুভ হয়নি, হ্যাঁ, তাহলে N equals to N1 plus N2, N1 plus N2 হচ্ছে N। তাহলে আচ্ছা, এবার দেখো যে E of G মানে আগের এজের সংখ্যা ছিল নিশ্চয় এই দুটোর থেকে বড়, তার মানে N1 প্লাস -1 প্লাস N2 minus 1, অ্যাটলিস্ট একটা তো রিমুভ করতেই হয়েছে, হ্যাঁ, তাহলে এর থেকে কিন্তু বড় ছিল। তাহলে এর ভ্যালুটা কত হচ্ছে দেখো, এটা কেটে যাচ্ছে N1 plus N2 minus 1 which is N minus 1। তাহলে এখান থেকে ডাইরেক্টলি পেয়ে গেলাম যে নাম্বার অফ এজের সংখ্যা অ্যাটলিস্ট N minus 1। এইভাবে তোমাকে জিনিসটা করতে হবে। তাহলে এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে, হ্যাঁ, এইটা এক্সট্রা। তারপরে এইভাবে তোমাকে কাজটা করতে হবে, এইভাবে যদি না করো তাহলে জিনিসটা কিন্তু ভুল হয়ে যাবে। তো আমরা তোমাদেরকে দুটো অল্টারনেট ব্যাপারটা বলে দিলাম। আচ্ছা, এবার এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম সাইক্লিক গ্রাফ কাকে বলে, অ্যাসাইক্লিক গ্রাফ কাকে বলে, হ্যাঁ, সাইকেল এজ, এই জিনিসগুলো আমরা আলোচনা করেছিলাম। ওকে, এবার হচ্ছে কমপ্লিট গ্রাফ। কমপ্লিট গ্রাফ কাকে বলে? সো কমপ্লিট গ্রাফ একটা পার্ট অফ সিম্পল গ্রাফের পার্ট, ঠিক আছে। সো কমপ্লিট গ্রাফ মানে ধরো যদি দুটো ভার্টেক্স থাকে তাহলে প্রত্যেকের সঙ্গে কি হবে, কানেক্টেড হবে, মানে মানে যে কোনো দুটো ভার্টেক্সের মধ্যে এজ থাকবে, এনি বিটুইন any two vertices there is a edge, there is an edge, ওকে। তাহলে যে কোনো দুটো ভার্টেক্সের মধ্যে যদি এজ থাকে তাহলে সেটাকে আমরা বলবো কমপ্লিট গ্রাফ, এবং এটা সিম্পল যাতে হয়, হ্যাঁ, সিম্পল হতে হবে এবং এই প্রপার্টিটা হতে হবে। তাহলে তাহলে দেখো আমি যদি তিনটে নিই তাহলে তিনটাই এরকম দেখতে হবে, চারটা হলে কি রকম দেখতে হবে দেখো, সবার সঙ্গে এরকম হবে, পাঁচটা হলে এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, সবার সঙ্গে সবার হবে, হলো এইভাবে কিন্তু হবে। ছটা হলে কি রকম হবে দেখো, মানে অনেকটা ওই রেগুলারের এর মতো। আরো বাকি আছে, হ্যাঁ, এটা মাঝখান দিয়ে যাবে, তো এই এরকম, তাহলে বুঝতে পারছো এইভাবে হবে। তো এইটাকে আমাদের ডিনোট করা হয় n সংখ্যক ভার্টেক্স থাকলে কে এন দ্বারা ডিনোট করা হয়। তাহলে কে এন এর ভার্টেক্স সংখ্যা কত, n, আর নাম্বার অফ এজ কত হবে, এর নাম্বার অফ এজ কত হবে দেখো, যেহেতু প্রত্যেকটা এক একটা ভার্টেক্স, হ্যাঁ, কতগুলো বাকি
n-1 সংখ্যক ভার্টেক্সের সঙ্গে n ইন্টু n মাইনাস 1। যুক্ত আছে। তাহলে প্রত্যেকের ডিগ্রি কিন্তু n-1 করে। তাহলে টোটাল ডিগ্রি সাম যেটা হবে, হ্যাঁ, এখান থেকে ডিগ্রি সাম আমরা পেয়ে যাব 2 ইন্টু না n ইন্টু n-1, কারণ n খানা ভার্টেক্স আছে, এক একটা ডিগ্রি হচ্ছে n-1 করে, ঠিক? তাহলে নাম্বার অফ এজ হয়ে যাবে এর অর্ধেক, ঠিক? বা এটাকে বলা হয় NC2। ওই যে হ্যান্ডশেকিং যেটা আমরা বলেছিলাম না, হ্যান্ডশেকিং লেমা, যে অ্যাটমোস্ট সিম্পল গ্রাফের মধ্যে অ্যাটমোস্ট নাম্বার অফ এজ কটা হতে পারে, NC2। এইখানে ওই অ্যাটমোস্টটাই হচ্ছে, কারণ সবাই সবার সঙ্গে কানেক্টেড, মানে এজ দ্বারা, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট রেজাল্ট এখানে, যে কমপ্লিট গ্রাফের নাম্বার অফ এজ হবে n ইন্টু n-1/2। বোঝা গেল? আর প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি কত হয়ে যাচ্ছে, n-1। হ্যাঁ, d অফ v ইকুয়ালস টু n-1। আর যেহেতু টোটাল ভার্টেক্সের সংখ্যা n, তাহলে ডিগ্রি সাম হয়ে যাচ্ছে n ইন্টু n-1। সো এই ইনফরমেশনটা আমাদের দরকার। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা পড়বো কমপ্লিমেন্ট অফ এ গ্রাফ। কমপ্লিমেন্ট অফ এ গ্রাফ। কমপ্লিমেন্ট অফ এ গ্রাফ মানে কি? এটাও কিন্তু একটা সিম্পল গ্রাফের পার্ট। হ্যাঁ, সিম্পল গ্রাফের পার্ট। তাহলে ধরো এই যে একটা গ্রাফ আছে, ধরো এইটা হচ্ছে একটা গ্রাফ। এর কমপ্লিমেন্ট বলতে কি বুঝবো? হ্যাঁ, এর কমপ্লিমেন্ট মানে হচ্ছে এখানে বাকি এজ গুলো দিতে হবে, যেগুলো দিলে পুরোটা এটা কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে দেখো এখানে একটা আছে, তাহলে এখানে দেবো না, যেখানে নেই সেখানে দেবো। তাহলে এখানে কোনো এজ ছিল না, এখানে এজ দিয়ে দাও। এখানে এজ নেই, এখানে দিয়ে দাও। এখানে ছিল, এখানে দেবো না, এখানে একটা দিয়ে দাও। এখানে নেই, মানে এখানে একটা দিয়ে দাও, ঠিক? তাহলে এইটার কমপ্লিমেন্ট হচ্ছে এটা। তাহলে এটা যদি জি হয়, জি ড্যাশ হচ্ছে এটা, তাহলে জি ড্যাশ হচ্ছে ওর কমপ্লিমেন্ট। তাহলে এই দুটো মিলিয়ে দেখো, তো এখানে কটা আছে, ভার্টেক্স কটা আছে, 4। কমপ্লিট গ্রাফে টোটাল কটা এজ থাকে, 4C2, দ্যাট ইজ 6। তাহলে টোটাল আমার 6টা মিলছে। দেখো এখানে দুটো আছে, তো বাকি 4টা এখানে থাকবে। দেখো 1 2 3 4। বুঝতে পেরেছো? তাহলে জি আর জি ড্যাশ মানে যার কমপ্লিমেন্ট নিচ্ছ, ওই দুটোর টোটাল এজের সংখ্যা হয়ে যাবে n-2। বোঝা গেল? এই হচ্ছে আমাদের কমপ্লিট গ্রাফের একটা কমপ্লিমেন্ট অফ এ গ্রাফ। আচ্ছা, সেলফ কমপ্লিমেন্টারি কাকে বলে? সেলফ কমপ্লিমেন্টারি মানে হচ্ছে যদি এটা ডেফিনেশন দাঁড়াও, এটা নোটেশন হচ্ছে জি বার। ওকে, সো জি বার, সো জি যদি আইসোমরফিক উইথ জি বার হয়, তাহলে সেটাকে আমরা বলবো সেলফ কমপ্লিমেন্টারি। জি যদি আইসোমরফিক উইথ জি বার হয়, তাহলে সেটাকে আমরা সেলফ কমপ্লিমেন্টারি বলবো। তো এক্সাম্পল দেখলে তোমরা বুঝতে পারবে, যে ধরো জি নিচ্ছি আমি এরকম। দেখো এখান থেকে একটা জিনিস তোমরা ইজিলি বুঝতে পারবে, যে যেহেতু টোটাল এজের সংখ্যা হচ্ছে তোমার 4টে ভার্টেক্সের জন্য টোটাল এজের সংখ্যা হচ্ছে 6, তাহলে এক একটাতে 3টা করে থাকবে, ঠিক না? তবেই তো গিয়ে আইসোমরফিক সম্ভব। দুটোতে সমান না থাকলে আইসোমরফিক তো হবে না। তাহলে এখানে 3টে নিলাম। আচ্ছা, এর তাহলে কমপ্লিমেন্টারি গ্রাফ কি হবে? সরি, এইটা থাকবে না। তাহলে দেখো এইখানে এই দুটো আছে, তার মানে এইখানে একটা হবে, এদের মধ্যে থাকবে আর এদের মধ্যে থাকবে। তো এইটা হচ্ছে এর কমপ্লিমেন্টারি। এরা দুটো কি আইসোমরফিক? আমাকে বলতে পারবে এই দুটো কি আইসোমরফিক? সিম্পল, দেখো এইটাকে আর এইটাকে তুমি যদি ইন্টারচেঞ্জ করো, এইটাকে আর এইটাকে যদি তুমি ইন্টারচেঞ্জ করো, ঘুরিয়ে দাও, তাহলে ছবিটা কিরকম হয়ে যাবে? এটা দেখতে এরকম হয়ে যাবে না? এটাকে ধরে টেনে এইদিকে নিয়ে চলে আসো, এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে না দেখতে? এবার দেখো
এইটাকে এবার যদি তুমি উল্টে দাও, এটাকে যদি আবার তুমি উল্টে দাও, তাহলে এখান থেকে তুমি এইরকম পেয়ে যাবে ছবিটা। তাহলে দেখো, বুঝতে পারছো যে এটা আইসোমরফিক হয়ে যাচ্ছে, ঠিক না? সুতরাং এটা এই দুটো আইসোমরফিক, বুঝতে পেরেছো? তো এখানে তাহলে আমরা বলছি এটা হচ্ছে সেলফ কমপ্লিমেন্টারি। ওকে। এখানে একটা প্রবলেম আছে, যেটা হচ্ছে র্যামসে প্রবলেম বলা হচ্ছে, র্যামসে প্রবলেম। র্যামসে প্রবলেম মানে হচ্ছে যে ধরো 6টা, 1 2 3 4 5 6, 6টা যদি কোনো জায়গায় ব্যক্তি থাকে, হ্যাঁ, তো 6টার মধ্যে অ্যাটলিস্ট 3টে মানে মানুষ পাবেই যারা একে অপরকে চেনে, অথবা তারা কেউ কাউকে চেনে না। কথাটা বুঝতে পেরেছো? তার অ্যাটলিস্ট 3টে পাওয়াই যাবে যে তারা একে অপরকে চেনে অথবা কেউ কাউকে চেনে না। এইটা হচ্ছে তোমার র্যামসের প্রবলেমের, মানে এটা এটা প্রমাণ করতে বলাটাই হচ্ছে প্রবলেমটা আর কি। তো এটার প্রুফ আমি আর করছি না, প্রুফটা খুব মানে সহজই আছে, তো তোমরা এটা দেখে নিও। বেসিক্যালি যেটা করা হয় যে একটা ভার্টেক্স নিয়ে নেওয়া হয়, ফিক্সড করে নেওয়া হয়, এবার এর সঙ্গে যে বাকি দুটো জি আর জি বার কনসিডার করা হয়। তো দেখো, 3টে একে অপরের সঙ্গে পরিচিত মানে কি, একটা ট্রায়াঙ্গেল ফর্ম করবে, হ্যাঁ। আর যদি কেউ কারোর সঙ্গে পরিচিত না হয়, তাহলে জি বারে সেটা ট্রায়াঙ্গেল ফর্ম করবে, মানে কোনো এদের মধ্যে কোনো এজ না থাকলে জি বারে সেটা এজ থাকবে। সো হয় জিতে, না হলে জি বারে কোনো না কোনো একটাতে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করবে। তো এখানে তুমি ভি এর সঙ্গে, আমি জাস্ট আইডিয়াটা দিয়ে দিচ্ছি। সো ভি এর সঙ্গে দেখো যে বাকি যে 5টা আছে, এই 5টা কারা কারা ভিতে কানেক্টেড আর কারা কারা ভি জি বারে কানেক্টেড। সো এটা জি নিয়ে নাও, এখানে জি বার নিয়ে নাও। তো ধরে নাও তাহলে এই যে যেহেতু 5টা আছে, তো 5টার মধ্যে 5টাকে তুমি যদি দুটো দলে ভাগ করো, তো একটা দলে তো অ্যাটলিস্ট 3টে থাকতেই হবে, অ্যাটলিস্ট একটা দলে তো 3টে থাকতেই হবে না? তো ধরো এইখানে ধরো 3টে আছে, তার মানে 3টে কানেক্টেড আছে, এর সঙ্গে ভি এর সঙ্গে কানেক্টেড আছে। হয় এরা হয় এই ভিতে জিতে কানেক্টেড হবে, নাহলে জি বারে কানেক্টেড হবে, 3টে ভার্টেক্স আমি পাবোই। আর বাকি দুটো ধরো এই জি বারে কানেক্টেড আছে, এরকম। আচ্ছা, এইবার দেখো এদের নাম দিয়ে দাও V1 V2 V3। এরা যদি নিজেদের মধ্যে কানেক্টেড হয়, ঠিক আছে, যদি এরা নিজেদের মধ্যে কেউ অ্যাটলিস্ট একটা পেয়ার যদি কানেক্টেড হয়, তাহলে তো তুমি এখানে ট্রায়াঙ্গেল পেয়ে যাচ্ছ, ঠিক? ধরো এই দুটো যদি কানেক্টেড হয়, তাহলে এটা একটা ট্রায়াঙ্গেল পেয়ে যাচ্ছ। এই দুটো যদি কানেক্টেড হয়, তাহলে এটা একটা ট্রায়াঙ্গেল পেয়ে যাচ্ছ। আবার যদি এইটা কানেক্টেড হয়, তাহলে এইটা একটা ট্রায়াঙ্গেল পেয়ে যাচ্ছ। সো 3টের মধ্যে এই যে জোড়ার মধ্যে যে কোনো একটা জোড়া যদি কানেক্টেড হয়, তাহলেই কিন্তু একটা ট্রায়াঙ্গেল জিতে পেয়ে যাচ্ছ। যদি এরা কেউই কানেক্টেড না হয়, তাহলে মানে এইরকম যদি সিচুয়েশন হয়, তাহলে ডেফিনেটলি জি বারে এই V1 V2 এরা নিজেদের মধ্যে কি হবে, কানেক্টেড হবে। সরি, এখানে যদি আমি করি, তাহলে এটা এরকম এরকম হয়ে যাবে, তাহলে সেটা জি বারে গিয়ে কানেক্টেড হয়ে যাবে। সুতরাং জি বারে তারা একটা অ্যাঙ্গেল দেবে। এই হচ্ছে প্রুফ। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে থিওরেম 3.2.1, a simple graph G and its complement G bar both cannot be disconnected। মানে এইরকম কোনো তুমি ছবিই পাবে না যেখানে দুটোই ডিসকানেক্টেড, জিও ডিসকানেক্টেড আর জি বারও ডিসকানেক্টেড।
এটা কোনোদিন সম্ভব নয়, যে কোনো একটাকে কানেক্টেড হতেই হবে, মানে জিটা যদি ডিসকানেক্টেড হয় জি বারটা কানেক্টেড হবেই, এরকম হয়ে গেছে ব্যাপার। ব্যাপারটা বুঝতে পেরেছো? তো তুমি এটার প্রুফ করার জন্য কি করতে পারো, দেখো এই প্রুফগুলো খুব মানে তুলনামূলক সহজ। তাহলে জিটা যদি জিটা যদি কানেক্টেড হয় তাহলে তো ল্যাটা চুকে গেল। জিটা যদি কানেক্টেড না হয় তাহলে জি এর একাধিক কম্পোনেন্ট থাকবে। তাহলে ধরে নিলাম জি এর কম্পোনেন্টকে আমরা লিখতে পারছি G1 ইউনিয়ন G2, এই কম্পোনেন্ট ওয়াইজ আমি ভাগ করে দিলাম। ধরো এম খানা কম্পোনেন্টে ভাগ হয়ে গেল, তার মানে ডিসকানেক্টেড আমি ধরে নিয়েছি। ঠিক, তাহলে আমাদেরকে দেখাতে হবে যে জি জি কমপ্লিমেন্টটা মানে জি বারটা কানেক্টেড হবে, এটা দেখাতে হবে। তাহলে জি বারটা কানেক্টেড দেখাতে গেলে তোমাকে কি করতে হবে, তোমাকে দেখাতে হবে যে জি বারের যে কোনো দুটো ভার্টেক্স, মানে ভার্টেক্স সেটটা কিন্তু সেমই থাকছে তাই না, তো যে কোনো দুটো ভার্টেক্স কানেক্টেড হবে। ঠিক আছে, তো তুমি নিয়ে নাও ইউ ভি বিলংস টু ভি। আচ্ছা, তার দুটো ভার্টেক্স নিয়ে নাও, এবার দেখাতে হবে যে এরা মানে এদের মধ্যে মানে একটা পাত আছে। ঠিক আছে, এদের মধ্যে একটা পাত আছে। তো এখানে কেস কি হতে পারে দেখো, কেস 1, ধরো যে ইউ ভি লাইজ ইন ডিফারেন্ট কম্পোনেন্ট, যদি তারা আলাদা কম্পোনেন্টে থাকে। আচ্ছা, আলাদা কম্পোনেন্টে থাকা মানে ওদের মধ্যে কোনো এজ নেই, মানে ইন জি, হ্যাঁ কম্পোনেন্ট অফ জি। তাহলে জিতে যদি আলাদা কম্পোনেন্টে থাকে তাহলে তাদের মধ্যে কোনো এজ নেই, তাহলে ডেফিনেটলি জি বারে ওদের মধ্যে এজ থাকবেই। সো সো ইউ অ্যান্ড ভি হ্যাজ নো এজ ইন জি, দিস ইমপ্লাইজ ইউ অ্যান্ড ভি হ্যাজ এজ ইন জি বার। ঠিক, সুতরাং ওরা ওদের মধ্যে একটা পাথ পেয়ে গেলে, একটা এজ পেয়ে যাওয়া মানে একটা পাথ পেয়ে যাওয়া। ঠিক, সো আলাদা কম্পোনেন্টে থাকলে কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার তুমি ধরে নাও যে তারা যদি সেম কম্পোনেন্টে থাকে, সো ইউ বি লাইজ ইন সেম কম্পোনেন্ট। এবার আমি ধরেছি যে একাধিক কম্পোনেন্ট আমার আছে, তাহলে ধরে নাও যে এখানে ইউ আছে এখানেও ভি আছে, তাহলে নিশ্চয়ই এদের বাইরে আর একটা কম্পোনেন্ট আমি পাবোই, তো সেখানে তুমি একটা এলিমেন্ট নিয়ে নাও ডাব্লিউ। তাহলে যেহেতু ইউ আর ভি আলাদা কম্পোনেন্টে আছে, সুতরাং জিতে এদের মধ্যে কোনো এজ নেই, তাহলে জি বারে এদের মধ্যে একটা এজ থাকবে, এই এজটা কোথায় আছে, ইন জি বার। তাহলে একই রকম ভাবে ভিতে একটা এজ পাবো, ভি থেকে ডাব্লিউতে একটা এজ পাবো, সেটাও কিন্তু কোথায় আছে, জি বারে। তাহলে জি বারে আমি দেখতে পাচ্ছি, এই যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে জি বারের ছবি। হ্যাঁ, এই এই কম্পোনেন্ট গুলো হচ্ছে জি এর, কিন্তু এই এজ গুলো হচ্ছে জি বারের। ঠিক আছে, ইন জি বার, ইন জি বার। ওকে, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এই ইউ থেকে এই এজ দিয়ে এই এজ দিয়ে তুমি একটা পাথ পেয়ে গেলে। সো ইউ অ্যান্ড ভি হ্যাজ, সো ইউ অ্যান্ড ভি হ্যাজ পাথ ইন জি বার। তাহলে ইন এনি কেস তুমি ওদের মধ্যে একটা পাথ পেয়ে যাচ্ছ। সুতরাং কম্পোনেন্টের সংখ্যা যদি একের বেশি হয় জিতে, তাহলে জি বারে গিয়ে জি বারটা কানেক্টেড হতে বাধ্য। দিস ইজ দ্য লজিক। আচ্ছা, এবার হচ্ছে বাইপার্টাইট গ্রাফ। বাইপার্টাইট, দেখো বাইপার্টাইট মানে ব্যাপারটা হচ্ছে বাই পার্টিশন, মানে দুটো পার্টিশন থাকবে, মানে এরকম ধরো একদিকে এইরকম ভার্টেক্স গুলো থাকবে আর একদিকে এরকম থাকবে, এবং এদের সঙ্গে এজ যদি থাকে এটার সঙ্গে এটা থাকতে পারে, এটার সঙ্গে এটা থাকতে পারে, হ্যাঁ এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে, কিন্তু
এই দিকের মধ্যে কারো এজ থাকবে না, এদের মধ্যে কারো এজ থাকবে না, ঠিক? এটা হচ্ছে বাইপার্টাইটের ছবি। বোঝা গেল? তাহলে বাইপার্টাইট হতে গেলে তোমার ভার্টেক্স সেটটাকে তুমি দুটো ডিসজয়েন্ট ভার্টেক্স, দুটো ডিসজয়েন্ট সেটের ইউনিয়ন আকারে লিখতে পারবে, যাতে V1 আর V2, তাহলে যে কোনো এজের একটা এন্ড পয়েন্ট V1 এ থাকবে আর একটা V2 তে থাকবে। বোঝা গেল? যে কোনো এজের ক্ষেত্রে এই জিনিসটা হবে, ঠিক? আচ্ছা, তো এই বাইপার্টাইটের কিছু প্রপার্টি আমরা দেখব। হুম, একটা খুব সুন্দর একটা প্রপার্টি আছে, দেখো। আমি যদি তিনটে ভার্টেক্স, এটাকে বাইপার্টাইট করা যাবে কোনোদিন? দেখো, এটা যদি তুমি V1 করো, V2 করো, V3 করো, দেখো এটাকে তুমি যদি বাইপার্টাইট বানানোর চেষ্টা করো, তাহলে ধরো V1, দেখো V1 আর V2 এদের মধ্যে এজ আছে, তাহলে বাই ডেফিনেশন V1টা যদি এইদিকে থাকে, V2টাকে এইদিকে রাখতে হবে, ঠিক? এই এজটার কথা ভাবতে গেলে। আচ্ছা, আমি নাম্বার দিয়ে দিই 1 2 3। তাহলে নাম্বার 1টাকে দেখলে V1টা এদিকে থাকলে V2টাকে এদিকে থাকতে হবে। আচ্ছা, এবার নাম্বার 2টা দেখো, V2টা যেহেতু এদিকে আছে, তাহলে V3কে আমার এদিকে থাকা উচিত। ওকে, তাহলে এইটা হয়ে গেল 1, এটা হয়ে গেল 2। আচ্ছা, এবার 3 এর কথা যদি ভাবি, তাহলে V3 যেদিকে থাকবে V1টা তার উল্টো দিকে থাকবে। তাহলে V3 যদি এইদিকে থাকে, তাহলে V1টা আমার এদিকে ঠেলছে, কিন্তু V1টা এইদিকে আছে, তাহলে সম্ভব হচ্ছে না। বুঝতে পেরেছো? সো দিস ইজ নট বাইপার্টাইট। বোঝা গেল? সো এখানে একটা রেজাল্ট আছে যে in a bipartite graph, all cycles are even cycle, ঠিক? যে কোনো সাইকেল ইভেন হতে হবে। এখানে দেখতে পাচ্ছ তিনটে আছে, তার মানে অড সাইকেল। এটা অড সাইকেলের জন্য এটা বাইপার্টাইট হবে না। ইভেন সাইকেল থাকলে বাইপার্টাইট হতো। যেমন ধরো এটা দেখো, ইভেন সাইকেল V1 V2 V3 V4, এটাকে তুমি বাইপার্টাইট বানাতে পারবে কি করে? দেখো, আমি যদি V1 রাখি, তাহলে V2 আর V4 এইদিকে থাকবে, তাহলে এদিকে V2 করে দাও, এদিকে V4 করে দাও, আর এদিকে V3, ওদের মধ্যে কোনো এজ নেই, তাহলে ওরা একদিকে থাকবে। তাহলে দেখো, V1 এর সঙ্গে দুটো আছে, একটা এখানে একটা এখানে, আর V2 এর সঙ্গে দুটো আছে, V3 এর সঙ্গে V2, আর V2 এর সঙ্গে হ্যাঁ, চারটে, 1 2 3। আচ্ছা, আরেকটা আছে, এই একটা, এটা দেখো, এই সেম জিনিসটাকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে দেখো, একদিকে হয়ে গেল আমার, একদিকে হয়ে গেল V1 V3, আর একদিকে হয়ে গেল V2 V3। তাহলে দেখো বাইপার্টাইট হয়ে গেল, ঠিক আছে? তো and conversely, if all cycles are even, then it is bipartite. ঠিক আছে? এর প্রুফটা আমাদের দরকার নেই, প্রুফ নট নিডেড। ওকে, তো এই গেল আমাদের পুরো থিওরি। বোঝা গেল? থিওরি আমাদের কমপ্লিট। এবার আমরা করব কিছু এক্সারসাইজ, তোমাদের এখানে করে দেওয়া আছে, আর কিছু এক্সারসাইজ আমরা করব, ঠিক আছে? সো ওয়ার্কড আউট এক্সারসাইজ আছে, আর কিছু আননোন এক্সারসাইজ আছে, সো এগুলো আমরা করবো আজকে। তাহলে আমাদের পুরো চ্যাপ্টারটা কিন্তু শেষ হয়ে যাবে। ওকে।
তো এই জায়গাটা আমি যেটা করছি, তোমাদের এই বইটা আমার খোলা আছে, এই যে দেখো দুদিকে দুটো করে দেওয়া হয়েছে, যে এদের মধ্যে কোনো এজ নেই, এদের মধ্যে কোনো এজ নেই, এগুলো হচ্ছে বাইপার্টাইট। আচ্ছা, আরেকটা জিনিস দেখে নাও, কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ। কমপ্লিট বাইপার্টাইট মানে দেখো এই দিকের বাঁ দিকের প্রত্যেকটা ভার্টেক্সের সঙ্গে ডান দিকের প্রত্যেকটা ভার্টেক্সের মধ্যে কিন্তু এজ থাকবে, তাহলে সেটা হচ্ছে কমপ্লিট। ঠিক আছে, বাঁ দিকের প্রত্যেকটার সঙ্গে ডান দিকের প্রত্যেকটার মধ্যে যদি এজ থাকে তাহলে সেটাকে বাইপার্টাইট বলবো। তো বাঁ দিকে দেখো এখানে 2 আছে, আর ডান দিকে এখানে দেখো 4টে ভার্টেক্স আছে, সো এইটার নোটেশন হচ্ছে K24। তাহলে K24 এ দেখো কটা এজ আছে টোটাল, দেখো বাঁ দিকের প্রত্যেকটার ডিগ্রি কত হবে 4 করে, প্রত্যেকটা ডিগ্রি কত হবে 4 4 করে। তাহলে এখানে যেহেতু দুটো আছে তাহলে 4 + 4, তার টোটাল ডিগ্রি সাম কত হয়ে যাচ্ছে 8 হয়ে যাচ্ছে। ঠিক, 8 হয়ে যাচ্ছে। তাহলে আমার নাম্বার অফ এজ কত হয়ে যাচ্ছে, আচ্ছা 8 হচ্ছে কি, এখানে আচ্ছা হ্যাঁ, এটা শুধু বাঁ দিকের গুলো দেখা হলো। আচ্ছা ডান দিকের গুলোর দেখো, ডান দিকের আবার প্রত্যেকটা ডিগ্রি কত 2 2 করে। হ্যাঁ, এখানে টোটাল 4টা আছে, 4 দুগুণে 8, এদিকেও 8 এদিকেও 8, তাহলে 8 দুগুণে 16, তাহলে 16 হয়ে যাচ্ছে তোমার ডিগ্রি সাম। তাহলে নাম্বার অফ এজ হয়ে যাচ্ছে 8। তাহলে এখান থেকে এই যে তুমি, আমরা যদি এটা বলি যে কে এম কমা এন, মানে বাঁ দিকে আছে আমার এম সংখ্যক পয়েন্ট আর ডান দিকে আছে এন সংখ্যক পয়েন্ট, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যদি কানেকশন থাকে তাহলে বাঁ দিকের প্রত্যেকটা ডিগ্রি কত হবে, সো বাঁ দিকের প্রত্যেকের ডিগ্রি কত হবে দেখো, কারণ এটা কি হচ্ছে প্রত্যেকটা এন এর সঙ্গে যুক্ত আছে, তার মানে প্রত্যেকের ডিগ্রি কত এন সংখ্যক করে, প্রত্যেকটা ডিগ্রি কত হয়ে যাচ্ছে এন। তাহলে এখান থেকে শুধু বাঁ দিকের ডিগ্রি সাম যদি আমরা করি, বাঁ দিকের ডিগ্রি সাম যদি করি, বাঁ দিকে টোটাল কটা আছে এম সংখ্যক, প্রত্যেকের এন খানে ডিগ্রি, তাহলে এম এন হয়ে যাচ্ছে। একই রকম ভাবে তুমি যদি ডান দিকের করো একই গল্প পাবে, প্রত্যেকের ডিগ্রি তখন এম হয়ে যাবে আর নাম্বার অফ এন হয়ে যাচ্ছে, তাহলে ডিগ্রি সাম হয়ে যাবে এম এন। তাহলে টোটাল ডিগ্রি সাম হয়ে যাচ্ছে আমার এম 2mn। তাহলে নাম্বার অফ এজ এখান থেকে আমি পেয়ে যাচ্ছি জাস্ট mn। তাহলে কে এম এন এর এজ এজ সংখ্যা হয়ে যাচ্ছে, তাহলে কে এম এন এর এজ সংখ্যা হয়ে যাচ্ছে mn সংখ্যক, জাস্ট প্রোডাক্ট হয়ে যাচ্ছে। ঠিক না? তো এটা একটা খুব সুন্দর একটা রেজাল্ট আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। আশা করি এটা খুব সহজেই বোঝা গেল। আচ্ছা এবার দেখো, তাহলে কমপ্লিট বাইপার্টাইট বুঝে গেলে, হ্যাঁ এইটা পড়ার দরকার নেই, তোমরা স্কিপ করতে পারো। আচ্ছা এখানে দেখো যে একটা গ্রাফের কানেক্টেড গ্রাফ যার ভার্টেক্স সংখ্যা হচ্ছে n, n ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2, নাম্বার অফ এজ হচ্ছে m, such that m is less than n, তাহলে দেখাতে হবে g has at least one pendant vertex। এটা আমরা যে ডিগ্রি সাম দিয়ে করলাম ওইভাবেই এটা করা হয়ে যাচ্ছে। এইটা আমরা অলরেডি, এই টেকনিকটা অলরেডি আমরা ইউজ করলাম ওই যে প্রুফটা যেটা আমরা করছিলাম, ঠিক না? তো ওই প্রুফটাতে আমরা এটা একদম হুবহু সেম প্রুফ করা হয়েছে এখানে। ঠিক আছে, যে তুমি টোটাল ডিগ্রি সাম হয়ে যাবে তোমার 2 টাইমস দ্য নাম্বার অফ এজ, তার 2m, একদিকে পাচ্ছ 2m, আর প্রত্যেকের ডিগ্রি যেহেতু গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2 হয়ে যাবে। হ্যাঁ, তুমি যদি ধরে নাও যে পেন্ডেন্ট ভার্টেক্স নেই, তাহলে প্রত্যেকের ডিগ্রি হয়ে যাবে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2, কারণ কানেক্টেড। তাহলে ডিগ্রি সাম হয়ে যাবে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2n। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছ যে 2m লেস দ্যান ইকুয়ালস টু 2n, তার মানে m গ্রেটার দ্যান ইকুয়ালস টু n পেয়ে যাচ্ছ, একই জিনিস। তার মানে নাম্বার অফ এজ n এর থেকে সমান বা বড় হবে, কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে নাম্বার অফ এজ n এর ছোট, তার মানে সবার ডিগ্রি কিন্তু 2 এর বেশি বা 2 এর সঙ্গে সমান হওয়া সম্ভব নয়। সুতরাং অ্যাটলিস্ট একটা পাবো যার ডিগ্রি হয়ে যাবে 1, তার মানে পেন্ডেন্ট ভার্টেক্স। ওকে,
আর সেকেন্ড কোশ্চেনটা দেখো, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, যে যদি সেলফ কমপ্লিমেন্টারি গ্রাফ থাকে তাহলে তার ভার্টেক্স সংখ্যাকে তুমি 4p ফর্মে লিখতে পারবে অথবা 4p+1 ফর্মে লিখতে পারবে। মানে 4 দিয়ে যদি ভাগ করো, ভাগশেষ 0 হবে অথবা ভাগশেষ 1 হবে কমপ্লিমেন্টারি গ্রাফের ক্ষেত্রে, সেলফ কমপ্লিমেন্টারি গ্রাফ। ঠিক আছে, তো আমরা ধরে নিলাম, সো ওয়ার্কড আউট 2 তে আমরা যদি ধরে নিই যে লেট জি বি সেলফ কমপ্লিমেন্টারি গ্রাফ, তাহলে জি আর জি, আচ্ছা জি আর জি বার আইসোমরফিক, তাহলে এদের দুটোর এজ সংখ্যা সমান হবে। ঠিক, এদের দুটোর তাহলে ইজি ইজ ইকুয়ালস টু ইজি হবে। আচ্ছা আমরা কি জানি যে কমপ্লিমেন্টারি গ্রাফের দুটোর এজকে যোগ করলে n ইন্টু n মাইনাস 1 হয়। তাহলে এইটা এর সংখ্যা ধরে নাও m, এখানেও m এখানেও m, তাহলে নিশ্চয়ই এদের যোগ করলে কত হবে 2m, আর সেটা আমরা জানি n ইন্টু n মাইনাস 1/2 হয়। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি, এখান থেকে আমরা বলতে পারছি যে n ইন্টু n মাইনাস 1 ভ্যালু হচ্ছে 4m। বোঝা গেছে, এটা হচ্ছে 4m। আচ্ছা এটা আমাকে বের করতে হবে n, তাহলে nটাকে আমাকে লিখতে হবে, nটাকে লিখতে হবে 4p or 4p+1 ফর্মের। ঠিক, মানে কোনো একটা p এর জন্য এই ফর্মে হবে। আচ্ছা দেখো n আর n-1 পরপর দুটো ক্রমিক সংখ্যার গুণফল, তো এদের মধ্যে একটা অড হবে একটা ইভেন হবে। তো ধরে নাও nটা অড বা nটা ইভেন হবে, তাহলে কেস 1 লেট n ইকুয়ালস টু 2k, মানে ইভেন ধরে নাও 2k, তাহলে এটা যদি 2k হয় তাহলে 2k হলে আমরা কি বলতে পারবো, তাহলে এই যে প্রোডাক্টটা just a second, n স্কোয়ার, আচ্ছা তাহলে 2k ইন্টু 2k মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 4m। দাঁড়া এখান থেকে n সম্পর্কে আমাকে বের করতে হবে, তাই তো nটা যদি 2k হয় তাহলে 2k ইন্টু 2k মাইনাস 1, আচ্ছা এইভাবে বলার দরকার নেই, আমরা অন্যভাবে সহজে বলতে পারবো যে দুটো, দেখো 4 কিন্তু আমাকে থাকতেই হবে, তো যেহেতু এদের মধ্যে একটা অড, ভাবো যেহেতু একটা অড হয় n অড n বা n-1, এদের মধ্যে একটা তো অড হতেই হবে, তাহলে কিন্তু প্রোডাক্টটাকে ইভেন হতে গেলে পুরোটা এই nটাকে n-1টা যদি অড হয়, এটা যদি অড হয় তাহলে nটা ইভেন, আর n এর মধ্যেই তখন কিন্তু 4 মানে nটাকে 4 এর মাল্টিপল হতেই হবে, তখন n-1টা যেহেতু অড তাহলে n এর মধ্যেই কিন্তু 4টা থাকতে হবে, সুতরাং nটা তখন 4p টাইপের হয়ে যাবে। বোঝা গেল, আর উল্টো ভাবে যদি nটাকে অড ধরে নিই তাহলে n-1টা হয়ে যাবে মাল্টিপল অফ 4, তখন nটা হয়ে যাবে 4p+1। বোঝা গেল ব্যাপারটা, এবার ভাবো। সো এইভাবে আমরা করতে পারি যে লেট
n be even, then n minus 1 is odd, ঠিক? তাহলে n into n minus 1 is 4m, তার মানে এটা অড, হ্যাঁ? তাহলে এইটাকে 4 এর মাল্টিপল হতে হবে তো নাকি, তবে তো এটা 4m আসবে। সো দিস ইমপ্লাইজ n is multiple of 4. That means n equals to 4p for some p. ওকে, আচ্ছা কেস 2 একই রকম ভাবে let n be odd, তাহলে এবার যদি এটা হয় তাহলে সিমিলারলি nটা যদি অড হয় তাহলে n minus 1 equals to 4p টাইপের হবে, তাহলে nটা হয়ে যাবে 4p plus 1, দ্যাটস অল। ঠিক আছে, এইভাবে ব্যাপারটা তোমাকে ভাবতে হচ্ছে। তাহলে এটা হয়ে গেল। আচ্ছা এইবার বলেছে দেখো যে ডিটারমাইন whether the following graph is bipartite. If it is so, redraw the graph showing the bipartition subsets. ঠিক আছে, তাহলে এটাকে তুমি বাইপার্টাইট হবে কিনা সেটা দেখতে বলেছে। তুমি প্রথম কাজ করবে যে বাইপার্টাইট যদি হয় তাহলে বাইপার্টাইটের মতো চেষ্টা করা যাক, চেষ্টা করতে করতে তুমি যদি সফল হয়ে যাও তাহলে বাইপার্টাইট, সফল না হও তাহলে বাইপার্টাইট নয়। ঠিক আছে, তো আমরা এক কাজ করি, এইটাকে আমরা বাইপার্টাইট বানানোর চেষ্টা করি, তাহলেই সবচেয়ে সহজভাবে আমরা এটা বলতে পারবো। এরকম আর একটা আমরা পাবো। আচ্ছা এটাকে একটু ছোট করি, কারণ দেখো এটাকে যদি আমরা বাইপার্টাইট করার চেষ্টা করি তাহলে আমরা দেখো যে কোনো একটা দিয়ে শুরু করো, v1 দিয়ে, এদিকে v1 রাখো, টোটাল কটা আছে 6টা, তাহলে এইদিকে 3টা থাকবে, এইদিকে 3টা থাকবে। আচ্ছা v1 এর সঙ্গে কার কার এজ আছে দেখো, একটা আছে v6, v2 আর v4, তাহলে এরা সব ডান দিকে থাকবে, v2 v6 v4 ডান দিকে থাকবে। তাহলে এখানে তুমি v2 লেখো, v4 লেখো, আর এদিকে v6 লিখো, এদের মধ্যে এজ আছে দিয়ে দাও। ওকে, দিয়ে দাও, কমপ্লিট। আচ্ছা এবার তুমি v2 চলে যাও। আচ্ছা এবার v2 তে দেখো v2 এর সঙ্গে কে কে কানেক্টেড আছে, v1 v5 আর এদিকে v3, এবং এরা সব v2 যেদিকে আছে তার উল্টো দিকে থাকবে। তো v2 আছে ডান দিকে, তাহলে v1 v5 আর v3 এরা উল্টো দিকে থাকবে। তাহলে এখানে তুমি বসিয়ে দাও v3, এখানে বসিয়ে দাও v5, তাহলে v2 এর সঙ্গে এরা কানেক্টেড আছে, যোগ করে দাও। ওকে, তাহলে v2 এর কাজ কমপ্লিট। এবার দেখো v3, তাহলে v3 এর সঙ্গে কে কে আছে, v6, v3 এর সঙ্গে আছে v4, v3 এর সঙ্গে আছে v2, সব ইভেন গুলো আছে। দেখো v3 আছে আমার বাঁ দিকে, তাহলে ইভেন গুলো আছে ডান দিকে, তাহলে প্রবলেম নেই। তাহলে v3 এর সঙ্গে বাকিগুলোকে যোগ করে দাও, হয়ে গেল। আচ্ছা এবার v4, তাহলে v4 এর সঙ্গে কে কে আছে কানেক্টেড, v3 আছে, v5 আছে আর v1 আছে। তাহলে v4 এর সঙ্গে দেখো অলরেডি আমার দুটো কানেক্টেড আছে, শুধু v5টাকে বাকি ছিল, দিয়ে দাও। একই রকম ভাবে v6 এর সঙ্গে v5টাকে কানেক্টেড করে দাও, তাহলে সবার সঙ্গে কানেক্টেড হয়ে গেল। তাহলে দেখো এই যে গ্রাফটা আর এই যে গ্রাফটা দুটো কিন্তু আইসোমরফিক হয়ে যাচ্ছে, ঠিক? এবং এটা বাইপার্টাইট বোঝাই যাচ্ছে, ঠিক না? তাহলে আমার সব দিক হয়ে গেল, এটা বাইপার্টাইটও প্রুভ হয়ে গেল, আবার মানে তার যে ছবিটা আঁকতে বলেছে সেটাও আমার প্রমাণ হয়ে গেল একসঙ্গে। তা আলাদা করে আর কিছু বলার দরকার নেই। ঠিক আছে, এটা হয়ে গেল। আচ্ছা 4 নম্বরটা দেখো খুব সহজ একটা, বলছে যে এটা কি বাইপার্টাইট হবে। এটা বাইপার্টাইট হবে না, কারণ দেখো এখানে যে তুমি দেখতে পাচ্ছ 5
লেংথের একটা সাইকেল পেয়ে যাচ্ছ। সুতরাং আমরা বলেছি যে অল সাইকেলস ইন আ বাইপার্টাইট গ্রাফ হ্যাজ টু বি ইভেন সাইকেল। তো এখানে যেহেতু তুমি একটা অড সাইকেল পেয়ে যাচ্ছ, সুতরাং এটা বাইপার্টাইট হবে না, কোনোদিন সম্ভব নয়। তাহলে অড সাইকেল থাকলেই ওটাকে বাইপার্টাইট বানানো যাবে না, সুতরাং এটা ফলস হয়ে গেল। ওকে, নাও লেটস মুভ টু দ্য এক্সারসাইজেস। ওকে, তো এক্সারসাইজ গুলোকে আমরা একটু ওখানে তুলে নিই। আমরা এক কাজ করি, প্রত্যেকটাকে এই 4টে নিয়ে নিই একবারে, তারপরে বাকিগুলো দেখবো। ওকে, দেখো 1 নম্বর কোশ্চেনটা কিছুই আমাদের করার নেই, কারণ এটা অলরেডি আমরা করে ফেলেছি। কমপ্লিট গ্রাফ এন ভার্টেক্স, তাহলে কতগুলো এজ থাকবে, হাফ ইন্টু এন মাইনাস 1, এটা অলরেডি আমাদের ডান। হ্যাঁ, অলরেডি ডান। কে এন এর নাম্বার অফ এজ, এটা আমরা অলরেডি করে ফেলেছি, NC2 which is n into n minus 1 by। কিভাবে করেছিলাম মনে আছে, প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি হচ্ছে n minus 1, there are n many vertex, so ডিগ্রি সাম হচ্ছে n into n minus 1, আর সেটাই হচ্ছে 2 times the age, so age সংখ্যা হয়ে যাচ্ছে 2 divided by 2। ওকে, কোশ্চেন নাম্বার 2, খুব ভালো কোশ্চেন। দেখো কি বলেছে যে জি হচ্ছে একটা সিম্পল গ্রাফ, তার মানে কোনো লুপ নেই, কোনো প্যারালেল এজ নেই, হ্যাঁ, যার ভার্টেক্সের সংখ্যা বলে দিয়েছে অ্যাটমোস্ট 2n, 2n এর বেশি কিন্তু ভার্টেক্স নেই। 2n minus 1 হতে পারে, 2n হতে পারে, 2n minus 2 হতে পারে, কম হতে পারে কিন্তু বেশি না। ওকে, আর প্রত্যেকটা ডিগ্রি বলে দিয়েছে গ্রেটার দ্যান ইকুয়ালস টু n। মানে এখান থেকে আমরা কি ইনফরমেশন বলতে পারি, আশিস আমাকে জাস্ট একটু তুমি বলো তো, এইটা থেকে আমরা কি বলতে পারি যে প্রত্যেকটা ডিগ্রি গ্রেটার দ্যান ইকুয়ালস টু n, এখান থেকে আমি কি বলতে পারি? হ্যাঁ, হ্যাঁ বলো। এক একটা ভার্টেক্সের ডিগ্রি যদি n এর থেকে বড় হয়, তাহলে আমি কি এখান থেকে কি ইনফরমেশন আমি পাই? বলতে পারবে? স্যার এখানে জাস্ট ওইটুকুই বলো আমাকে, জাস্ট ডিগ্রিটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু n, ওইটার মানেটা কি? ডিগ্রি গ্রেটার দেন ইকুয়াল টু n মানে স্যার যতগুলো ইভেন এবং অড ডিগ্রি আছে তাদের টোটালটা গ্রেটার দেন n হবে। ডিগ্রি বলতে আমরা কি বুঝি বলো, একটা ভার্টেক্সের ডিগ্রি বলতে আমরা কি বুঝি? টোটাল নাম্বার অফ এজ। টোটাল নাম্বার অফ এজ মানে ভি থেকে যতগুলো এজ বেরিয়েছে সেটা বলো। হ্যাঁ, একটা টোটাল নাম্বার একটা এজ ভার্টেক্স বললে তো থেকে আমি যতগুলো, পুরো গ্রাফটার এজ বুঝবো। না স্যার একটা একটা ভি থেকে টোটাল নাম্বার অফ এজ যতগুলো বেরোবে সেই আচ্ছা, সংখ্যাটাই তো ডিগ্রি। হ্যাঁ, তার মানে দেখো যদি আমি বলি যে ভি এর ডিগ্রি হচ্ছে অ্যাটলিস্ট এন, তার মানে একটা ভার্টেক্স অ্যাটলিস্ট এন, অন্য এন সংখ্যক ভার্টেক্সের সঙ্গে যুক্ত হয়েছে, ঠিক। ঠিক না? এই ইনফরমেশন থেকে অঙ্কটা আমাদের হয়ে যাবে। দেখো যদি আমি ধরে নিই যে আমাদের গ্রাফটা কানেক্টেড নয়, কানেক্টেড নয় মানেটা কি, তাহলে এর কম্পোনেন্ট থাকবে, একের বেশি কম্পোনেন্ট থাকবে, ঠিক না?
কানেক্টেড না হলে একের বেশি কম্পোনেন্ট থাকবে। তো আমি জাস্ট ছবিটা হালকা করে আমি ধরো এইটা একটা কানেক্টেড, এইটা একটা কম্পোনেন্ট, বা দুটো ডিসজয়েন্ট সেটে আমরা ভাঙতে পারবো, এইটুকু তো বলতে পারি। V1 আর V2 ভার্টেক্স সেটকে আমরা আলাদা করতে পারবো, মানে এটা একটা সাবগ্রাফ হবে, এটা একটা সাবগ্রাফ হবে, ধরে নিলাম G1, এটা হলো G2, যদি কানেক্টেড না হয় তো। ঠিক, এইবার ভাবো যে এইখানে এইখানে ধরো একটা ভার্টেক্স তুমি নিচ্ছ V1, তাহলে V1টা বাকি n সংখ্যক, অ্যাটলিস্ট n সংখ্যক ভার্টেক্সের সঙ্গে যুক্ত আছে। তার মানে এই G1 এর মধ্যে আমার মিনিমাম নেই করেও n+1 সংখ্যক ভার্টেক্স থাকবেই, কারণ V1টা বাকি n সংখ্যক, অ্যাটলিস্ট n সংখ্যক ভার্টেক্সের সঙ্গে যুক্ত। তার মানে এই G1 এর মধ্যে অ্যাটলিস্ট n+1 সংখ্যক ভার্টেক্স থাকবেই। ঠিক কি না? হ্যাঁ স্যার। আচ্ছা, তার মানে দেখো প্রত্যেকটা কম্পোনেন্টে কিন্তু আমার n+1 সংখ্যক থাকবে। এবার যদি দেখো যে কম্পোনেন্ট যদি দুটোর বেশি হয় বা একটার যদি বেশি হয়, তাহলে একটাতে n+1 এর বেশি, তাহলে দুটো মিলিয়ে 2n+2 এর বেশি হয়ে যাবে, তাই না? সো ইফ নাম্বার অফ কম্পোনেন্ট greater than equals to 2, then total number of vertex greater than equals to 2 into n+1, which is 2n+2, which is greater than 2n। কিন্তু আমার বলে দেওয়া হয়েছে যে টোটাল গ্রাফটাতে 2n এর বেশি ভার্টেক্সই নেই, তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, দুটোর একটার বেশি কম্পোনেন্ট থাকা সম্ভব? না। বুঝতে পেরেছো? তাহলে এই ইনফরমেশন আমাকে বলছে যে, তাহলে দেখো আমি এখানে এইটা লিখতে পারি যে d of v greater than equals to n implies every component has at least n+1 vertices। বোঝা গেল? এটাই হচ্ছে এখানে মেন ব্যাপার। এই লাইনটা তুমি আগে লিখবে, তারপরে ওই লাইনটা লিখবে, এই লাইনটা লিখবে, তাহলেই ডান প্রুফটা। ঠিক আছে? এইটুকু ট্রিক যদি মাথায় না আসে, তাহলে কিন্তু অঙ্কটা দেখে মনে হবে খুব কঠিন, কিন্তু অঙ্কটা খুবই সহজ। চলো এবার 3 নম্বর কোশ্চেনটা দেখা যাক। 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে, প্রুভ দ্যাট এ সিম্পল গ্রাফ উইথ n ভার্টিসেস মাস্ট বি কানেক্টেড ইফ ইট হ্যাজ মোর দ্যান এত এজেস। এটা এটা তুমি বলতে পারবে যে আমাদের যে এই যে ম্যাক্সিমাম, ওই যে ছিল না এম দিয়ে একটা রেজাল্ট আমাদের ছিল না, যে যদি নাম্বার অফ কম্পোনেন্ট এম হয় তাহলে ম্যাক্সিমাম এজের সংখ্যা হয়ে যাবে, ওই রকম একটা রিলেশন ছিল, ওইটা দিয়ে এটা হয়ে যাবে। ঠিক আছে? সো ওই রেজাল্টটা আমি বলি এখানে। সো যদি ধরো এম মেনি কম্পোনেন্টস আছে, তাহলে আমার নাম্বার অফ এজ ইজ লেস দ্যান ইকুয়ালস টু হাফ ইন্টু n-m+m+1, এটা ছিল, তাই তো? একবার চেক করে নিই, +-1টা একটু যদি ভুল হয়ে যায় ক্ষতি কি চেক। আচ্ছা ঠিক আছে। এই দেখো, হ্যাঁ মিলেছে তো। আচ্ছা, এবার আমাদের গিভেন কি আছে, এইটা তো আমাদের রেজাল্টটা। আচ্ছা, গিভেন বলে দিয়েছে যে নট ইট হ্যাজ মোর দ্যান, মানে এজের সংখ্যা
বলে দিয়েছে মোর দেন হাফ n-1 n-2। এবার এই দুটোর মধ্যে কম্পেয়ার করো, তাহলে m এর ভ্যালু কি মনে হচ্ছে এখানে? হুম, কম্পেয়ার করে কি বলতে পারছি? আচ্ছা, m এর ভ্যালু যদি আমি যদি এখানে যত বড় করব, হ্যাঁ, m এর ভ্যালু যদি যত বাড়াই তাহলে ভ্যালুটা এর থেকে তো কমে যাবে, তাই না? m এর ভ্যালু এখানে 1 রাখলে কত হয়? তাহলে একটা জিনিস ভাবো, কম্পোনেন্ট যত বাড়বে এজের সংখ্যা তত কমবে, তাই না? দেখো হুম। ঠিক না? তাহলে ফর ওয়ান কম্পোনেন্ট মানে m এর ভ্যালু 1 ইমপ্লাই করছে এজের ম্যাক্সিমাম ভ্যালু কত হওয়া উচিত? এটা এটা হচ্ছে ওয়ান কম্পোনেন্ট। 2 তে হলে ম্যাক্সিমাম কত হওয়া উচিত? n-1 n-2। কমে যাচ্ছে একটা, দেখো। তাহলে সংখ্যাটা কিন্তু কমছে। আর তাহলে এর থেকে আমার বড়, দেখো এর থেকে বড় আছে, তার মানে আমার কম্পোনেন্টের সংখ্যা কিন্তু বাড়ালে চলবে না। তাহলে কম্পোনেন্টের সংখ্যা এখান থেকে বোঝা যাচ্ছে যে দিস ইমপ্লাইজ m is 1, ঠিক না? বুঝতে পেরেছো না পারোনি? হ্যাঁ স্যার। কারণ m এর সংখ্যা যদি 2 এর থেকে সমান বা বেশি হয় তাহলে ম্যাক্সিমাম এতগুলো আমার এজ থাকতে পারবে, কিন্তু এখানে বলেছে এর থেকেও বড় আছে, তাহলে ডেফিনেটলি আমাদের m এর সংখ্যা কিন্তু 2 এর থেকে ছোট, স্ট্রিক্টলি ছোট। তাহলে একই হবে, 2 এর থেকে ছোট আর কি আছে 1 ছাড়া? 0 তো কম্পোনেন্ট হতে পারে না, কম্পোনেন্ট তো অ্যাটলিস্ট একটা থাকতেই হবে। তাহলে m এর ভ্যালু 1। আচ্ছা, এবার 4 নম্বর দেখো, ড্র এ কানেক্টেড গ্রাফ দ্যাট বিকামস ডিসকানেক্টেড হোয়েন এনি এজ ইজ রিমুভড ফ্রম ইট। যে কোনো একটা এজ তুমি যদি রিমুভ করো তাহলে ওটা ডিসকানেক্টেড হয়ে যাবে। এইরকম তোমাকে কানেক্টেড গ্রাফ একটা তৈরি করতে হবে। তো এটার একটা সহজ এক্সাম্পল হচ্ছে, ধরো আমি যদি এরকম করি, একটা এরকম এরকম এরকম, এইখানে দেখো যে কোনো একটা এজ তুমি যদি রিমুভ করো তাহলে দেখো প্রত্যেকটা যেহেতু পেন্ডেন্ট, যে কোনো একটা এজ যদি জাস্ট তারাও, তাহলে দেখো এটা আইসোলেটেড হয়ে যাবে, তাই না? যে কোনো এজ রিমুভ করলে এটা আইসোলেট। তো এটা একটা এক্সাম্পল হয়ে গেল, তাই তো? ট্রির ক্ষেত্রে এটা ইজি হয়ে যায় স্যার। হ্যাঁ, কারণ আমরা এইরকমই নেব। আচ্ছা, এবার দেখো ট্রি হবে এটা অ্যাকচুয়ালি, কারণ এটা অ্যাসাইক্লিক কানেক্টেড গ্রাফ মানেই ট্রি, সিম্পল অ্যাসাইক্লিক গ্রাফ, তাই না? ট্রি যখন আমরা পড়বো তখন আমরা জেনে যাবো এটাই অ্যাকচুয়ালি ট্রি। তো এই হলো আমাদের একটা ব্যাপার। তাহলে প্রমাণ করতে হবে যে এই ধরনের গ্রাফ সবসময় সিম্পল হবে আর সবসময় অ্যাসাইক্লিক হবে। কারণ সিম্পল যদি না হয় গ্রাফটা, তাহলে ওর মধ্যে কি থাকবে? লুপ থাকবে বা প্যারালেল এজ থাকবে। এবার তুমি জানো যদি লুপ থাকে বা প্যারালেল এজ থাকে, সেই লুপটা যদি তুমি মুছেও দাও, কানেক্টেড গ্রাফটা কানেক্টেডই থাকবে, ঠিক না? সো লুপ বা প্যারালেল এজ একটা যদি রিমুভ করো তাহলে কিন্তু কানেক্টেডনেসটা চেঞ্জ হয় না, সুতরাং সিম্পল হতেই হবে। কারণ যে কোনো এজ রিমুভ করলে বলছে ডিসকানেক্টেড হয়ে যাবে, তাহলে সেই এজগুলো নিশ্চয়ই লুপ নয় বা প্যারালেল এজ নয়। আবার যদি সাইক্লিক হতো, তার মানে যদি ওর মধ্যে একটা সাইকেল থাকতো, তাহলে সাইকেল এজকে রিমুভ করলে কানেক্টেডই থাকে, এটা আমরা জানি। সুতরাং ওর মধ্যে কোনো সাইকেল থাকা সম্ভব নয়। তাহলে এখান থেকে আমাদের ওই থিওরি লাগিয়ে বলতে পারবো যে এটা সিম্পল হবে এবং অ্যাসাইক্লিক হবে। বোঝা গেল? সো ওইটাই আমি আর লিখছি না, হ্যাঁ স্যার। ভিডিওতে যেহেতু বলে দিলাম। আচ্ছা, এবার আমাদের 5 নম্বর কোশ্চেন দেখি। 5 নম্বর কোশ্চেন এবার ছবি লাগবে।
ওকে ওকে, আচ্ছা কি বলেছে, প্রুভ দ্যাট দ্য ফলোইং টু গ্রাফস আর সেলফ কমপ্লিমেন্টারি। তার মানে এটা এটা খুবই সহজ, দেখতেই পাচ্ছ। সেলফ কমপ্লিমেন্টারি মানেটা কি, এ দুটোকে আইসোমরফিক দেখাতে হবে, তাই তো? এটা দেখতে পাচ্ছ, এটা এর মানে কমপ্লিমেন্ট, তাই না? কারণ এইটাকে যদি তুমি এগুলোকে যোগ করো, এগুলোকে যোগ করো, তাহলে দেখো এইটাই পাবে। দেখাতে হবে যে এটা এটা। স্যার হুম, স্যার বলছি সেলফ কমপ্লিমেন্টারির সাথে টপোলজির লিংক আছে, মানে ওটাই না আমার জানা নেই টপোলজি। এগুলোর সঙ্গে টোপোলজির কি কানেকশন। কানেক্টেড গ্রাফ হলে আই থিংক আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ওই ডিস্টেন্স ডিফাইন করতে পারি। সো মেট্রিক স্পেস পাওয়া যেতে পারে, বাট দ্যাট উইল বি ডিসক্রিট, সো খুব অতটা কাজে লাগবে না এগুলো। হুম এই জন্য অনেকটা বলা হয় ডিসক্রিট ম্যাথমেটিক্স। হুম হুম। তো খুব অতটা মানে মজার না আর কি। তো এটাকে গ্রাফ থিওরিকে না গ্রাফ, স্যার, যেটা মানে টপোলজি যেটা আমরা পড়ছি তার ইন্টারপ্রিটেশনটা কি, টপোলজি আমাদের বাস্তব জীবনে কি কাজে লাগে, কেন পড়ছি, সেটা আমি ভাবছিলাম যে যখন এইটা আপনি পড়াচ্ছিলেন হ্যাঁ সেটার সঙ্গে কোনো একটা লিঙ্ক, যেমন শেপ নিয়েই তো টপোলজি পড়া, হ্যাঁ জিওমেট্রি। জিওমেট্রি। তো সেটাও আমি ভাবছিলাম যে এই সেলফ আইসোমরফিজম এটাও সঙ্গে ওটার কোনো লিঙ্ক যদি হয় তো। টোপোলজি রিলেটেড কাজে লাগতে পারে তোমার ওই জায়গাতে, যে প্লেনার গ্রাফ যেগুলো আছে না, সেইখানে অনেকটা হয়তো ইউজফুল হতে পারে। কারণ যে কোন গ্রাফগুলো প্লেনে আঁকা যাবে, কোন গ্রাফগুলো মানে ইন্টারসেক্ট না করে প্লেনে আঁকা যাবে, সেগুলোকেই তো মেনলি প্লেনার গ্রাফ বলে। সেইগুলো আমরা যখন শিখবো তখন ওর সঙ্গে জিওমেট্রির কানেকশন থাকতে পারে, এগুলোর সঙ্গে খুব অতটা মানে নেই আর কি। ঠিক আছে স্যার, চলুন। তো এটা জাস্ট তোমাকে দেখাতে হবে যে এটা আইসোমরফিক। তো আইসোমরফিক দেখাতে গেলে সামহাও তুমি কি এগুলোকে বাঁকিয়ে বাঁকিয়ে এরকম গ্রাফ বানানোর চেষ্টা করতে হবে জাস্ট। হুম, এটা নিশ্চয়ই পেরে যাবে। হ্যাঁ, জাস্ট একটু ভেতরে ভরে নাও, তাহলেই হয়ে যাবে। এইটাকে এইটাকে চেঞ্জ করে তুমি যদি এরকম বানাতে পারো তাহলেই কাজ হয়ে যাবে। এটা দেখা যাক, চেষ্টা করা যাক। হুম, তো আমাদের আছে এইরকম। ওকে, আচ্ছা নাম দাও, V1 V2 V3 V4 V5। আচ্ছা এইটাকে যদি আমি এইদিকে পুশ করি, এদিকে একটু যদি পুশ করি, তাহলে ছবিটা দেখতে এরকম হয়ে যাবে অনেকটা। হ্যাঁ, এটা V1, এটা হয়ে যাবে V4। এটাকে যদি এইরকম পুশ করি তাহলে জিনিসটা এইরকম হয়ে যাবে। এইটার সঙ্গে এটা V2, এটার সঙ্গে V3, আর V1 এর সঙ্গে আবার আচ্ছা এটাকে আমি V3 বলেছি, তাই তো? আচ্ছা এটাকে পুশ করে আমি এটাকে ঘুরিয়ে দিতে পারি তো। আচ্ছা দাঁড়াও, এটা আমি আস্তে আস্তে করছি। এটাকে পুশ করলাম, হ্যাঁ, তাহলে V5 হয়ে গেল এটা। আচ্ছা এবার দেখো, এইটা আছে V2, এটা আছে V3। আচ্ছা এবার দেখো V1 এর সঙ্গে কে ছিল, V3 ছিল। সো V1 এর সঙ্গে V3 ছিল, আর V2 এর সঙ্গে V4 এর সঙ্গে V3, V4 এর সঙ্গে V2 ছিল। আচ্ছা, আচ্ছা এই হলো ছবিটা। আচ্ছা নেক্সট এবার আমি কি করতে পারি দেখো, এটা জাস্ট কি করলাম, এইটাকে জাস্ট একটু ভেতরে বললাম, বাকি ছবিটা এরকম দেখতে লাগছে, ঠিক না? এইবার যেটা করি, এইটাকে একটু এইদিকে গিয়ে জাস্ট ঘুরিয়ে এইদিকে করে দিলাম, তাহলে জিনিসটা কি রকম দেখতে লাগবে। এটা V1, এটা V4, এইটা এইদিকে হয়ে যাবে, তাহলে এটা V2 V3, এটা অনেকটা এইরকম দেখতে হয়ে যাবে। ওকে, আর এটা V2 V3, আর এটা
V1 এর সঙ্গে, আচ্ছা V1 এর সঙ্গে V3 ছিল, আচ্ছা সরি, লাস্ট টেস্টটা আমাকে রিমুভ করতে হবে। কি হলো রে? হাই রে, পুরোটা ডিলিট হয়ে গেল, কি করলাম আমি? কন্ট্রোল জেড করেও কিছু হচ্ছে না। তো ভারী মুশকিল, কি একটা করে ফেললাম। কন্ট্রোল জেড, কন্ট্রোল এক্স, ও বাদ দাও, আবার করে নিতে কি সমস্যা। আচ্ছা এটাকে যদি আমরা, আচ্ছা V1, V2, V3, V4, V5, প্রথমে এটাকে ভেতরে ভরছি, V1, V4, এটাকে যখন এদিকে নিয়ে আসছি, এটার সঙ্গে এখানে V2, V5, V3, আচ্ছা V1 এর সঙ্গে V3 কানেক্টেড, ওকে, V2, V4 কানেক্টেড, আর V3 এর সঙ্গে V5, এটা তো আছেই। কোনটার সঙ্গে? V1 এর সঙ্গে V3, V2 এর সঙ্গে V4, এটাও তো হয়ে গেল। 1 2 1 2 সেক্টর 2, হ্যাঁ হয়ে গেছে, তাই তো। আহ, এবার যেটা করব, এই V2টাকে যদি আমরা চেঞ্জ করে এই দিকে নিয়ে আসি, তাহলে ছবিটা দেখতে কিরকম হয়ে যাবে? তাহলে এটা V1, V3, এটা V4, আর এই V2টাকে আমরা এই দিকে নিয়ে চলে আসবো, তাহলে এইখানে দুটো অ্যাকচুয়ালি এরকম চলে আসবে। এটা হয়ে যাবে V5, এটা হয়ে যাবে V2, তাহলে V3 এর সঙ্গে V5 এর একটা আছে, আচ্ছা V5 এর সঙ্গে V2 এর একটা আছে, এরকম একটা হয়ে যাবে, আর V2 এর সঙ্গে V4 আছে, তবে এরকম হয়ে যাবে। দেখো এইবার ছবিটা কিন্তু অনেকটা শেপে চলে আসলো, বুঝতে পেরেছো? ঠিক না? তাহলে এইটাকে আমরা কি করলাম, জাস্ট এইটাকে এই চেঞ্জ করলাম, তাহলে বুঝতে পারছো এইবার। এইবার এইটা যদি এইরকম থাকে, তাহলে তুমি বুঝতে পারছো কিভাবে কি করতে হবে। এরকম 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 থাকলে এবার তুমি জাস্ট সাইক্লিক অর্ডারে এটাকে তুমি মানে এটা করে দাও, কি বলে, বাইজেকশন ম্যাপটা ডিফাইন করে দাও, তাহলেই হয়ে যাবে। ঠিক না? আর তোমাদের যে আজকে যে এক্সারসাইজটা একটা আমি পাঠিয়েছি পিডিএফ করে, সেইভাবে এবার তুমি লিখে দিতে পারো পুরোটা। হ্যাঁ, তাহলে জিনিসটা হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হুম, চলো এবার 6 নম্বরটা দেখা যাক। আচ্ছা, ড্র দ্য কমপ্লিমেন্ট অফ দ্য গ্রাফ K23। তাহলে K23 নিয়ে জাস্ট কমপ্লিমেন্ট করতে হবে, মানে যেখানে এজ নেই সেই এজ গুলোকে তোমাকে দিতে হবে। তো এটা আশা করি তোমরা পেরে যাবে, এগুলো আমি আর করছি না। হাউ মেনি এজেস আর দেয়ার ইন Kn অ্যান্ড Kmn, এটা আমরা অলরেডি করে ফেলেছি। হ্যাঁ, Kmn এ mn সংখ্যক এজ থাকে, আর Kn এ থাকবে n ইন্টু n-1/2। হয়ে গেল, 7এরটা হয়ে গেছে। আচ্ছা আমি লিখে দিই তাও, 6টা তোমরা নিজেরা করবে, ডু ইট ইয়োর সেলফ। Kn এর এজ সংখ্যা n ইন্টু n-1/2, আর এজ অফ Kmn m ইন্টু n, এটা অলরেডি আমরা করে ফেলেছি। ওকে, ভেরি গুড। আচ্ছা 8-এ কি আছে? হাউ মেনি এজেস ডাজ দ্য কমপ্লিমেন্ট অফ এ সিম্পল গ্রাফ উইথ n ভার্টিসেস অ্যান্ড m এজেস হ্যাভ। তাহলে এবার দেখো, কমপ্লিমেন্ট মানে কি, টোটাল আমরা জানি n ইন্টু n-1 হয়, এখানে m খানা আছে, তাহলে ওখানে কত হবে, বাকিটা থাকবে। তো এটা খুব সহজ, তাহলে 8-এর আমাদের অ্যান্সার হয়ে যাবে, 8-এর অ্যান্সার হয়ে যাবে n ইন্টু n-1/2 মাইনাস m, এটাই হওয়া উচিত। কারণ দুটোর যোগফল কমপ্লিমেন্ট, আর ওইটার যোগফল কি হয়, n ইন্টু n-1/2, সেটাই আমরা বললাম। তো আচ্ছা, নেক্সট হচ্ছে স্টেট হুইচ অফ দ্য গ্রাফস আর বাইপার্টাইট।
হুম, তো এটা হবে না, যেহেতু অড আছে এটা হবেই না। আর এখানে যেহেতু কোনো সাইকেল নেই, এটা এটা দেখতে পাচ্ছ বাইপার্টাইট হয়েই আছে, আর এখানেও বাইপার্টাইট, তাহলে এটা বাইপার্টাইট হবে, সিটা হবে, বিটা হবে না। আর এটা অলরেডি হয়েই আছে, ঠিক আছে না, 9-এর এ হবে, সি হবে, বাট বি হবে না, ব্যাস দ্যাটস অল। আর লাস্টে কি আছে, আচ্ছা, ড্র এ 3 রেগুলার বাইপার্টাইট গ্রাফ। 3 রেগুলার মানে তিনটে তিনটে করে এজ, তিনটে তিনটে করে ভার্টেক্স, প্রত্যেকের ডিগ্রি 3 হবে। তো আমরা সহজ করে নেবো, দুদিকে 3 3 নিয়ে নেবো। হ্যাঁ, কত ছিল ওটা নাম্বার, 10, তাই তো। 10-এ আমরা যেটা করব, কে 3 3 নিয়ে নিতে পারি, কে 3টা এইদিকে 3টা এইদিকে, তাহলে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে কানেক্টেড করে দাও, এদিকে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে কানেক্টেড করে দাও, এদিকে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের কানেকশন করে দাও, তাহলে এটা হয়ে গেল। প্রত্যেকের ডিগ্রি 3, এখানে 3 3 3 3 3 3 3, তাহলে 3 রেগুলার হয়ে গেল এটা। তারপরে বলেছে এই পিটারসন গ্রাফ, ইজ ইট বাইপার্টাইট, জাস্টিফাই ইউর অ্যান্সার। এখানে ছবিটা একদমই ক্লিয়ার নয়, তো তোমরা এটা কি করবে, গুগল করে নেবে। হ্যাঁ, গুগল করে নিলে পিটারসন, সরি, পিটারসন গ্রাফ, গুগল ইট ফর ক্লিয়ার পিকচার, মানে ওখানে বোঝা যাচ্ছে না যে কোনটা ভার্টেক্স কোনটা ভার্টেক্স না, ওগুলো বোঝা যাচ্ছে না, যার ফলে এটা গুগল করে নিলেই তোমরা বুঝতে পারবে, এবং ওখানে দেখবে যে একটা অড সাইকেল পাবে। তো অড সাইকেল থাকা মানে ওটা বাইপার্টাইট হবে না, দ্যাটস অল। সো বাই ইট ইজ নট। তো এখানে আমি লিখে দিই যে ইট ইজ নট বাইপার্টাইট বিকজ ইট কন্টেইনস অড সাইকেল। ঠিক, তো এটা গুগলে করে নিলে সবচেয়ে ভালো ছবি আছে। তোমাদের আমি দেখিয়ে দিই গুগলের ছবি, ছবিটা পোস্টও করে দিই এখানে। পিটারসন, দেখো আমি অলরেডি সার্চ করেছিলাম। হুম, এই দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ। হুম, ও, এটা কি আসলো, দিস লুকস গুড। চলো, চলো, হয়ে গেল। এখান থেকে দেখো, এখান থেকে পরিষ্কার তুমি বুঝতে পারবে যে এই যে দেখো এটা একটা সাইকেল, দেখো অড সাইকেল, প্রথম বড়টা দেখে নিতে পারছো, একটা অড সাইকেল, সুতরাং এটা বাইপার্টাইট হবে না। ওকে, চলো কমপ্লিট হয়ে গেল এই 3 নম্বর চ্যাপ্টার আমাদের। হ্যাঁ স্যার। হুম।